আসসালামু আলাইকুম, কেমন আছো তোমরা সবাই? আমাদের আজকের লাইভ ক্লাসে সবাইকে স্বাগতম। আমি ফারহান শেখ। আজকের আমাদের আলোচ্য বিষয় হচ্ছে ফিজিক্স ফার্স্ট পেপারের চ্যাপ্টার 5, যার নাম হচ্ছে কাজ ক্ষমতা শক্তি। আর আমরা পড়বো কাজ ক্ষমতা শক্তির একটা ইম্পর্টেন্ট টপিক, সেটা হচ্ছে হেলানো তলে শক্তির সংরক্ষণশীলতা। ওকে, তো এর আগেও আমরা হেলানো তলে শক্তির সংরক্ষণশীলতা রিলেটেড একটা লাইভ ক্লাস করেছিলাম, যেটা কিনা ইউটিউবেও আছে এবং আমার গ্রুপের লিংকেও আসলে এই ভিডিওটা আছে। ওকে, তো আমি হচ্ছে আজকের লাইভ ক্লাসটা শেষ করার পর আমি হচ্ছে আমার যে লাইভটা করছি তার নিচে কমেন্ট বক্সে আমি আমার ওই গত পার্ট 1, আজকে হচ্ছে পার্ট 2 এর উপর ক্লাস, তো পার্ট 1 এর উপর আমি যে ক্লাসটা নিয়েছিলাম ওই ক্লাসটার লিংক আমি হচ্ছে আমার নিচের যে আমাদের যে কমেন্ট বক্স আছে ওই কমেন্ট বক্সে আমি লিংকটা সেন্ড করে দিব, ইউটিউব লিংকটাও সেন্ড করে দিব, আর গ্রুপের যে লিংকটাই আমরা হচ্ছে লাইভ 1টা নিয়েছিলাম সেই লিংকটাও আমরা সেন্ড করে দিব। তো তোমরা একটু কষ্ট করে আমাকে জানাও, যারা যারা লাইভে চলে আসছো, যে আমার ভয়েস ঠিক মতন শোনা যাচ্ছে কিনা আর ঠিক মতন বোর্ডটা দেখা যাচ্ছে কিনা। একটু কষ্ট করে জানাও, তারপরে আমরা আমাদের আজকের আলোচ্য বিষয়ে চলে যাব বা আমাদের টপিকসে আমরা চলে যাব। ওকে ওকে আচ্ছা, তো মোটামুটি সবই ঠিকঠাক আছে। আমরা এখান থেকেও চেক করছি আমাদের লাইভের যে বলো লাইটিং বলো এবং আমাদের লেখা স্পষ্ট বোঝা যাচ্ছে কিনা, এটা আমরা এখান থেকেও চেক করছি। ওকে, আচ্ছা, তো আমরা শুরু করি আমাদের আজকের লাইভ ক্লাসটা। ওকে, তো অবশ্যই আজকের ক্লাসটা শুরু করার আগে একটু বলে রাখি যে যারা যারা পার্ট 1টা দেখো নেই, যারা পার্ট 1টা বা এই লাইভ ক্লাস বা এই টপিকটার উপর আমরা পার্ট 1 এর যে লাইভ ক্লাসটা নিছিলাম, যারা ওটা দেখো নাই তাদের জন্য কিন্তু আজকের লাইভ ক্লাসটা করতে একটু কষ্ট হবে। ওকে, তো এজন্য আমি তোমাদেরকে সাজেস্ট করব তোমরা প্রথমে পার্ট 1 অর্থাৎ এর আগে মানে এই টপিকটার উপরের এর আগের যে লেকচারটা কিনা আমার গ্রুপেও আছে এবং ইউটিউবেও আছে, আমি ইউটিউব লিংক দিয়ে দিব, যেটা কিনা ওইটা অবশ্যই ফার্স্টে দেখবা, কারণ ওটার মধ্যে আমি অনেক বেসিক কথাবার্তা আলোচনা করছি, আমি অনেক কনসেপ্ট আলোচনা করছি, হেলানো তলে কি কি কনসেপ্ট থাকা আসলে আমাদের জরুরি, ওই কনসেপ্টগুলো রিপিট এখানে করব না। তো এই জন্য আমি একটু বললাম হয়তো একটু রিপিট করব, সবটা রিপিট করব না। তো এই জন্য তোমাদের জন্য সবচেয়ে ভালো হবে তোমরা যদি পার্ট 1টা একটু খুব ভালো করে দেখে নাও, তারপরে যদি আজকের পার্ট 2টা দেখো, তাহলে তোমাদের জন্য সবচেয়ে ভালো হবে। ওকে, আচ্ছা, তো আমরা আমাদের ক্লাসটা শুরু করি। তো দেখো আমাদের কোশ্চেনটা কি বলছে, এটা হচ্ছে আমাদের একটা হেলানো তল দেওয়া। তো লাস্ট লাইভ ক্লাসে বা পার্ট 1 এ আমরা কি দেখছিলাম, সেখানেও আমরা একটা হেলানো তল দেখছিলাম এবং সেখানেও আমরা শক্তির সংরক্ষণশীলতা রিলেটেড আমরা ম্যাথ প্রবলেম প্রমাণ করার চেষ্টা করতেছিলাম, বা যে কোনো পয়েন্টে আমরা শক্তির সংরক্ষণশীলতা নীতি অ্যাপ্লাই করার চেষ্টা করতেছিলাম। বাট একটু মনে করে দেখো, পার্ট 1 এ আমরা যে হেলানো তলটা ইউজ করছিলাম, সেই হেলানো তলটাই কিন্তু কোনো প্রকার ঘর্ষণ বল ছিল না, বা আমি বলে দিছিলাম যে পার্ট 1 এ যে অঙ্কটা আমরা সলভ করছিলাম বা কোশ্চেনে যদি কিছু বলে দেওয়া না থাকে, তাহলে তোমাদেরকে বুঝে নিতে হবে যে আমাদের হেলানো তলটা হচ্ছে মসৃণ। তো হেলানো তল যদি মসৃণ থাকে, অর্থাৎ হেলানো তলে যদি কোনো প্রকার ঘর্ষণ যে ধর্ম সেটা যদি না থাকে, বা হেলানো তল যদি কোনো প্রকার ঘর্ষণ বল না দিতে পারে বা প্রয়োগ না করতে পারে, তবে আমরা কিভাবে অঙ্কগুলো সলভ করব সেটা আমরা পার্ট 1 এ ব্যাখ্যা করছিলাম। আর হেলানো তলে আজকে আমরা পার্ট 2 তে ওইটাই আলোচনা করব, যদি হেলানো তলে ঘর্ষণ বল থাকে তখন আমরা ম্যাথগুলো কিভাবে অ্যাপ্রোচ করব বা ম্যাথগুলো আমরা কিভাবে সলভ করব সেটা আমরা দেখার চেষ্টা করব। ওকে, আচ্ছা, তো এবার দেখো এখানে একটু, সেটা হচ্ছে আমাদের এখানে একটা কোশ্চেন দেওয়া আছে। কোশ্চেনে এটা একটা যে কোনো আমাদের হেলানো তল দেওয়া, এই হেলানো তলটা হচ্ছে এরকম একটা হেলানো তল আমাদের চিত্রের মধ্যে দেওয়া আছে এবং এখানে একদম হেলানো তলের একদম পিক পয়েন্টে বা সর্বোচ্চ পয়েন্টে 50 কেজির ভরের একটা বস্তু রাখা।
অতঃপর কি করা হলো, 50 কেজি ভরের একটা বস্তুকে এখান থেকে ছেড়ে দেওয়া হলো, স্থির অবস্থান থেকে এই বস্তুটাকে ছেড়ে দেওয়া হলো। অবশ্যই মনে রাখবা হেলানো তলের একদম পিক পয়েন্টে, মানে একদম সর্বোচ্চ পয়েন্টে যখন বস্তুটা থাকবে, আমরা নরমালি সবসময় কি করব, স্থির অবস্থান থেকে বস্তুটাকে ছেড়ে দিব। হেলানো তলের পিক পয়েন্ট বা একদম সর্বোচ্চ পয়েন্টে স্থির অবস্থা থেকে বস্তুটাকে ছেড়ে দিব, যার ফলে বস্তুটা হেলানো তল বরাবর গড়িয়ে 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 নিচে পড়তে থাকবে। এই পর্যন্ত বোঝা গেছে? এটা আমাদের হেলানো তল। হেলানো তলের একদম পিক পয়েন্ট থেকে আমরা একটা বস্তুকে এভাবে রাখবো, রাখার পর ছেড়ে দিব, যার ফলে এই হেলানো তল বরাবর সে গড়িয়ে 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 নিচে পড়তে থাকবে। এরকম একটা ঘটনা আমরা ব্যাখ্যা করব এখন। আর আমাদের এই হেলানো তলটা হচ্ছে অমসৃণ, মানে মসৃণ না। আর হেলানো তল বা কোনো তল যদি অমসৃণ হয় সেখানে কি থাকে বলতো, সেখানে ঘর্ষণ থাকে। ওকে, আচ্ছা, এই জন্য কোশ্চেনে বলে দেওয়া আছে যে তলে ঘর্ষণ বল 2 নিউটন। খেয়াল করো, এটা আমাদের কোশ্চেনে বলা আছে যে তলে ঘর্ষণ বল কত নিউটন বলতো, 2 নিউটন। ওকে, আচ্ছা, যদি তলে ঘর্ষণ বল 2 নিউটন হয় তবে বি, সি এবং ডি বিন্দুতে যান্ত্রিক শক্তির নিত্যতা পালিত হবে কিনা সেটা আমাদেরকে যাচাই করতে বলছে। ওকে, তো আমি আরেকবার একটু বলি। এখানে দেখো আমাদের এখন এই হেলানো তলে ঘর্ষণ আছে, এবং হেলানো তলে যে ঘর্ষণ বলটা, সেই ঘর্ষণ বলটা হচ্ছে 2 নিউটন। আমাদের কোশ্চেনে বলা আছে আমাদের কি প্রমাণ করতে হবে বা আমাদেরকে কি করতে হবে, সেটা হচ্ছে বি বিন্দু, সি বিন্দু আর এই ডি বিন্দুতে আমাদের হচ্ছে যান্ত্রিক শক্তি নিত্যতা পালিত হবে কিনা সেটা আমাদেরকে যাচাই করতে হবে। ওকে, আচ্ছা, তো এবার একটু আমরা এটা ম্যাথটা করার আগে আমরা বিগত বা পার্ট 1 এর যেই কনসেপ্টগুলো আমরা পড়ছিলাম হালকা একটু আমরা আলোচনা করব এখানে। একটু খেয়াল করো, সেটা হচ্ছে যে ধরো এটা আমাদের একটা হেলানো তল, সে ফর এক্সাম্পল এটা হচ্ছে আমাদের একটা হেলানো তল। তো এই হেলানো তলের এই অ্যাঙ্গেলটা হচ্ছে ধরলাম থিটা। তো আমরা এগুলো একটু মুছে ফেলি, হ্যাঁ, কারণ যেহেতু আমাদের বোর্ডটা একটু ছোট তাই আমাদের জায়গা লাগবে। হ্যাঁ, একটু মুছে ফেললাম উপরের কথাবার্তাগুলো। তো একটু খেয়াল করো, আমি জাস্ট আমরা এই অঙ্কটা সলভ করব। তো এই অঙ্কটা বোঝার জন্য আমরা পার্ট 1 এ যেই ছোট ছোট কনসেপ্টগুলো আমরা জানছিলাম বা শিখছিলাম সেটা একটু এই বাম পাশের বোর্ডে আমরা দেখার চেষ্টা করব। ওকে, তো একটু খেয়াল করো, সেটা হচ্ছে যে ধরো এটা হচ্ছে আমাদের থিটা। ওকে, তো এখানে একটা বস্তু আমরা রাখলাম, যেই বস্তুর ভর হচ্ছে সে ফর এক্সাম্পল m। তো এই বিন্দুটার নাম হচ্ছে একদম পিক পয়েন্টে বস্তুটা আছে। তো যেই পয়েন্টে বস্তুটা আছে সেই পয়েন্টের নাম আমি ধরলাম হচ্ছে a পয়েন্ট। ওকে, তো a পয়েন্ট থেকে একটা বস্তুকে আমি ছেড়ে দিব। তো ছেড়ে দিলে সে হেলানো তল বরাবর গড়িয়ে 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 পড়তে পড়তে কোনো এক মুহূর্তে সে ধরলাম এরকম একটা পজিশনে বা এরকম মাঝখানে সে চলে আসবে। ওকে, আচ্ছা, এবং এই বিন্দুর নাম আমি ধরলাম হচ্ছে বি বিন্দু। ওকে, আমি কি বললাম খেয়াল করো, এই বিন্দু থেকে আমরা একটা বস্তু যার ভর কিনা m, সেই m ভরের বস্তুকে এখান থেকে রেখে আমি কি করলাম, ছেড়ে দিলাম। তো ছেড়ে দিলে এই বস্তুটা এই হেলানো তল বরাবর গড়িয়ে 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 নিচে পড়তে থাকবে। তো কোনো এক মুহূর্তে যখন সে বি বিন্দুতে চলে আসবে তখন আমরা তার গতি বিশ্লেষণ করতে চাই। তো তখন আমরা তার গতি বিশ্লেষণ কিভাবে করছিলাম, আমরা জানি mg কাজ করে অলওয়েজ কোন দিকে বলতো, mg কাজ করে অলওয়েজ নিচের দিকে। তাহলে এই বস্তুর ভর যদি হয় m, তো এই ক্ষেত্রে mg কাজ করবে অলওয়েজ নিচের দিকে। আমরা নিচের দিকে mg ফোর্স প্রয়োগ করে ফেললাম। আচ্ছা, তো mg এর দুইটা উপাংশ, mg এর দুইটা উপাংশ, তো mg এর দুইটা, এটা b পয়েন্ট, এটা হচ্ছে আমাদের a পয়েন্ট, এখানে আমরা লিখি। তো mg হচ্ছে একটা ভেক্টর রাশি, যে কোনো ভেক্টর রাশিকে দুইটা উপাংশে আমরা বিশ্লেষণ করতে চাই। যে কোনো ভেক্টর রাশিকে দুইটা উপাংশে আমরা বিশ্লেষণ করতে চাই। তো এই mg কেও আমরা দুইটা উপাংশে বিশ্লেষণ করছিলাম। তো mg এর একটা উপাংশ ছিল কি বলতো, তলের সমান্তরালে। mg এর একটা উপাংশ ছিল তলের সমান্তরালে, আর আরেকটা উপাংশ ছিল এর ঠিক 90 ডিগ্রি বরাবর। কালকে আমরা বা লাস্ট ক্লাসে আমরা দেখছিলাম। ওকে, mg এর দুইটা উপাংশ, mg এর, তো mg এর একটা উপাংশ ছিল হচ্ছে এই যে হেলানো তল, এই হেলানো তলের সমান্তরালে। তো আমরা জানি যে যে কোনো ভেক্টরের দুইটা উপাংশের মধ্যবর্তী কোণ হচ্ছে 90 ডিগ্রি। যে কোনো ভেক্টরের দুইটা উপাংশের মধ্যবর্তী কোণ 90 ডিগ্রি। তো mg এর একটা উপাংশ যদি হেলানো তলের সমান্তরালে হয় বা হেলানো তল বরাবর হয়, mg এর একটা উপাংশ যদি হেলানো তল বরাবর হয়, তবে ওই হেলানো তল বরাবর যে যদি একটা উপাংশ আমরা পাই, তাহলে অপর উপাংশ হবে নিশ্চয়ই এর থেকে 90 ডিগ্রি বরাবর, যাতে করে এই দুই উপাংশ
উপাংশের মধ্যবর্তী কোণ কত হয় বলো তো, মানে এই দুই নীল রেখার মধ্যবর্তী কোণটা 90 ডিগ্রি হয়। আমরা সবাই জানি, এটা না বুঝতে পারলে আমরা পার্ট 1 এ খুব ডিটেইলস আলোচনা করছিলাম। ওকে, তো mg এর একটা উপাংশ আমরা জানি হেলানো তলের সমান্তরালে, তো একটা উপাংশ যদি আমরা পেয়ে যাই, অপর উপাংশ হবে এর ঠিক 90 ডিগ্রি বরাবর, মানে যাতে করে এই দুই উপাংশের মধ্যবর্তী কোণ 90 ডিগ্রি হয়। এই mg এর এই দুই উপাংশ, এটা হচ্ছে mg বা মূল ভেক্টর, মূল ভেক্টরের দুইটা উপাংশ হচ্ছে এই দুই নীল রেখা, আর দুই নীল রেখার মাঝখানে কাজ করে হচ্ছে অলওয়েজ মূল ভেক্টর। তো এই অ্যাঙ্গেল যদি থিটা হয়, তো আমরা জ্যামিতিক প্রক্রিয়ায় দেখতে পারছিলাম পার্ট 1 এ আমরা দেখছিলাম যে এই অ্যাঙ্গেলটাও কত হবে, থিটা হবে। মনে রাখবা, এই অ্যাঙ্গেল থিটা হলে এই অ্যাঙ্গেলটা থিটা হবে। ওকে, আমাদের দুইটা উপাংশ, তো একটা তলের সমান্তরালে, একটা এই হেলানো তলের সমান্তরালে, আর আরেকটা হচ্ছে এর 90 ডিগ্রি বরাবর। তো ওর 90 ডিগ্রি বরাবর যে উপাংশ, তার সাথে এই mg ভেক্টরের মধ্যবর্তী কোণটা থিটা হবে যদি এই অ্যাঙ্গেলটা থিটা হয়। জাস্ট শর্টে এভাবে মনে রাখবা, জাস্ট শর্টে এভাবে মনে রাখবা। কি মনে রাখবা একটু আমি আরেকবার বলি শর্টে। আমি এটা বিশদ আলোচনা করছিলাম কেন এই অ্যাঙ্গেল থিটা, আমরা এটা সম্পর্কে অনেক আলোচনা করছিলাম আগের ভিডিওতে পার্ট 1 এ। আর বর্তমানে যতটুকু মনে রাখলে তুমি সব ইনশাআল্লাহ এই টাইপের প্রবলেমগুলো সব সলভ করতে পারবা, ততটুকুই আমি ব্যাখ্যা করার চেষ্টা করতেছি। তো এটা আমাদের mg এর দুইটা উপাংশ, mg এর একটা উপাংশ কাজ করে এই যে হেলানো তল, যেটা কালো রেখা হেলানো তলের সমান্তরালে, আর একটা উপাংশ যেহেতু আমরা জানি, আর যে কোনো ভেক্টরের দুইটা লম্ব উপাংশ মানে কি, উপাংশ দ্বয়ের মধ্যবর্তী কোণ 90 ডিগ্রি, দুইটা উপাংশের মধ্যবর্তী কোণ। তো একটা উপাংশ যদি আমরা জেনে যাই, তাহলে অপর উপাংশ হবে এর ঠিক 90 ডিগ্রি বরাবর, যাতে করে এই দুই নীল রেখার মধ্যবর্তী কোণটা 90 ডিগ্রি হয়। আর খেয়াল করো, যদি এই অ্যাঙ্গেলটা কোশ্চেনে থিটা দেওয়া থাকে, তবে এই অ্যাঙ্গেলটা হবে থিটা। এই অ্যাঙ্গেলটা কার সাথে কার কোণ বলো তো, দুটো উপাংশ, তো একটা তলের সমান্তরালে, আর একটা হচ্ছে তল বরাবর ভিতরের দিকে বা তলের সমান্তরালের সাথে লম্ব। একটা উপাংশ হচ্ছে mg এর একটা উপাংশ হেলানো তলের সমান্তরালে, আর আরেকটা উপাংশ হচ্ছে এই হেলানো তলের সমান্তরাল উপাংশের সাথে লম্ব। তো যে উপাংশ এই সমান্তরালের উপাংশের সাথে লম্ব, তার সাথে mg এর মধ্যবর্তী কোণটা থিটা, বা চিত্র আকারে এভাবে মনে রাখবা, এই অ্যাঙ্গেল থিটা হলে এই অ্যাঙ্গেলটা থিটা হবে। এটার ব্যাখ্যা আমরা পার্ট 1 এ দিয়েছিলাম। ওকে, আচ্ছা, তাহলে এবার খেয়াল করো, এই অ্যাঙ্গেল থিটা যদি হয়, তাহলে mg এই বরাবর উপাংশ হবে mg cos থিটা, এই বরাবর উপাংশ হবে mg cos থিটা, আর এই বরাবর উপাংশ হবে হচ্ছে mg sin of থিটা, এই বরাবর উপাংশ হবে mg sin of থিটা। তারপরে খেয়াল করো, এই আমি তারপর তোমাদেরকে প্রশ্ন করব যে কি, বস্তু হেলানো তল বরাবর গড়িয়ে 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 সামনের দিকে আগাবে, রাইট? কোন বস্তু হেলানো তলে রাখলে সেই হেলানো তল বরাবর গড়িয়ে 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 সামনের দিকে অগ্রসর হয়। তো দেখো তো কোন ভেক্টরের কারণে সে সামনের দিকে অগ্রসর হচ্ছে, কোন ভেক্টরটার কারণে এই হেলানো তলের এই m ভরের বস্তুটা সামনের দিকে অগ্রসর হচ্ছে। তারপর তোমরা বলবা যে mg sin থিটা বলের কারণে এই বস্তুটা সামনের দিকে অগ্রসর হচ্ছে, তাই mg sin থিটাকে আমরা বলতে পারি হেলানো তলের কার্যকর বল। mg sin থিটা, এই হেলানো তলের কার্যকর বলকে আমরা fa দ্বারা নরমালি প্রকাশ করতে পারি। এই fa হচ্ছে হেলানো তলে আমাদের কার্যকর বল বা কার্যরত বল। ওকে, কার্যকর বল বা কার্যরত বল fa সমান mg sin থিটা। ওকে, খেয়াল করো, হেলানো তল, যে কোনো বস্তু হেলানো তলের পিক পয়েন্টে রাখলে সে হেলানো তল বরাবর এভাবে পড়ার চেষ্টা করবে, বা তল বরাবর গড়িয়ে গড়িয়ে পড়ার চেষ্টা করবে। তো যে বলের কারণে সে তল বরাবর সামনের দিকে আগাবে, যে ভেক্টরটার কারণে, সেটা হচ্ছে mg sin থিটা। এই mg sin থিটাকে আমরা বলবো হেলানো তলের কার্যকর বল, যেটা তলের সমান্তরালে কাজ করে। আশা করি আমরা বুঝলাম, এই লাইনটা মনে রাখবা। কার্যকর বল হচ্ছে যদি অ্যাঙ্গেল এই থিটা হয়, তবে কার্যকর বল হচ্ছে mg sin থিটা। ওকে, আচ্ছা, আমরা এই পর্যন্ত বুঝলাম। তারপরে আমরা আরেকটা ব্যাপার পড়ছিলাম লাস্ট ক্লাসে, এটা এখন একটু জাস্ট হালকা বলবো। সেটা হচ্ছে এই আমাদের হেলানো তল, এই হেলানো তলের এই আমাদের m ভরের বস্তু, তো m ভরের বস্তু ধরো সে ফর এক্সাম্পল এই পয়েন্টটা হচ্ছে আমাদের a পয়েন্ট। তো কি হবে, এই অ্যাঙ্গেল ধরো সে ফর এক্সাম্পল থিটা, এখান থেকে বস্তু ছেড়ে দিলে সেই হেলানো তল বরাবর গড়িয়ে 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 পড়তে পড়তে কোন এক মুহূর্তে এরকম একটা পজিশনে আসবে। তার ধরলাম এটা হচ্ছে আমাদের বি পয়েন্ট। খেয়াল করো, আমরা এ পয়েন্ট থেকে একটা বস্তুকে ছেড়ে দিলাম। তো এ পয়েন্ট থেকে বস্তুকে আমরা যদি ছেড়ে দেই, তবে ছেড়ে দেওয়ার পর সে হেলানো তল বরাবর গড়িয়ে গড়িয়ে পড়তে পড়তে কোন এক মুহূর্তে বিতে আসবে, সে আরো সামনের দিকে আগাবে। তো কোশ্চেন হচ্ছে সে কত ত্বরণে সামনের দিকে আগাবে, সে কত ত্বরণে সামনের দিকে আগাবে। ত্বরণটা আমি বলতেছি
বলতেছি হেলানো তল বরাবর ত্বরণ। তো হেলানো তল বরাবর ত্বরণকে আমরা a দিয়ে প্রকাশ করলাম, তো সেই a এর ভ্যালু হয় হচ্ছে g sin থিটা, সেই a এর ভ্যালু হয় হচ্ছে g sin থিটা। ওকে, হেলানো তল বরাবর ত্বরণ মানে a, সেটা কিনা হেলানো তল বরাবর কাজ করে। ত্বরণের তো নির্দিষ্ট ডিরেকশন আছে, ত্বরণ হচ্ছে ভেক্টর রাশি। তো এই ত্বরণটা কোন বরাবর কাজ করে? হেলানো তল বরাবর, মানে বস্তু নিচের দিকে যে ত্বরণে নামবে, বস্তু এই a বিন্দু থেকে যাত্রা করে এভাবে নিম্নমুখী ভাবে বা হেলানো তল বরাবর বে বা হেলানো তল বরাবর গড়িয়ে 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 কত ত্বরণে নামবে, সেই ত্বরণটার ভ্যালু হচ্ছে g sin থিটা। সেই ত্বরণটার ভ্যালু আমরা বলতে পারি হচ্ছে g sin থিটা। ওকে, যদি কোশ্চেনে কোনো ঘর্ষণ বল না থাকে, a সমান g sin থিটা কখন হবে, বা ত্বরণের ভ্যালু g sin থিটা কখন হবে? হুবহু যদি আমাদের তলে ঘর্ষণ বল না থাকে। ওকে, ঘর্ষণ বল না থাকে, ঘর্ষণ বল যদি না থাকে, ওকে, তলে যদি ঘর্ষণ বল না থাকে, তবে আমাদের যে ত্বরণটা আমরা পাবো, হেলানো তল বরাবর যে ত্বরণ, অর্থাৎ যে ত্বরণে বস্তু নিম্নমুখী ভাবে নামবে, সেটা হচ্ছে a = g sin থিটা। সেটাও তোমরা দেখবা। ওকে, আচ্ছা, আর আরেকটা যেটা তোমরা একটু মনে রাখবা, সেটা হচ্ছে ঘর্ষণ বল কাজ করে গতির বিপরীত দিকে। ঘর্ষণ বল কাজ করে গতির বিপরীত দিকে মানে কি? মানে হচ্ছে সে ফর এক্সাম্পল এটা আমাদের একটা সারফেস, সে ফর এক্সাম্পল এটা আমাদের একটা সারফেস। তো এই সারফেসে বা এই তল দিয়ে, ধরো এই তলের উপর একটা বস্তু আমরা রাখলাম, সেই বস্তুর ভর হচ্ছে m। যদি এই বস্তুটা সামনের দিকে অগ্রসর হতে চায়, এই বস্তুটা সে ফর এক্সাম্পল ডানে মুভ করতেছে নির্দিষ্ট বেগে, সে ফর এক্সাম্পল v বেগে, বা ডানে মুভ করতেছে। ওকে, তাহলে খেয়াল করো, বস্তু যদি ডান দিকে যায়, তবে ঘর্ষণ বল কাজ করবে বাম দিকে, মানে তার গতির বিপরীত দিকে। ওকে, ঘর্ষণ বল অলওয়েজ হচ্ছে বাধাদানকারী বল, ঘর্ষণ বলকে আমরা বলি বাধাদানকারী বল, সেটা কাজ করে গতির বিপরীত দিকে। বস্তু যদি বামে যায়, ঘর্ষণ বল কাজ করবে ডানে, বস্তু যদি ডানে যায়, ঘর্ষণ বল কাজ করবে বামে, বস্তু যদি নিচে নামে তল বরাবর ঘেষে 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 ঘেষে, তবে ঘর্ষণ বল কাজ করবে উপরে, বস্তু যদি উপরের দিকে ওঠার চেষ্টা করে, তবে ঘর্ষণ বল কাজ করবে নিচের দিকে। ওকে, গতির বিপরীত দিকে মেইনলি ঘর্ষণ বল কাজ করে, গতির বিপরীত দিকে। আবার লিখে রাখবা কোন খাতার কোন এক জায়গায়, ঘর্ষণ বল। ওকে, তো দেখো কি বললাম আমরা, যে আমাদের এই টাইপের অঙ্ক করার সময় আমাদের দুইটা পয়েন্ট নিয়ে আমাদের আলোচনা করতে হয়। একটা পয়েন্ট হচ্ছে আমাদের ভূমি, আর আরেকটা পয়েন্ট হচ্ছে আমাদের আদি বিন্দু। ওকে, তো মনে রাখবা একদম লোয়ার যে পয়েন্টটা বা একদম নিচের যে পয়েন্টটা বা নিচের যে রেখাটা, সেটাকে আমরা ভূমি হিসেবে চিন্তা করি। তো এটাকে আমরা বলতে পারি হচ্ছে এটা আমাদের ভূমি। ওকে, ভূমি বা মাটি। আচ্ছা, আর একদম আপার যে পয়েন্টটা, একদম উপরের যে পয়েন্টটা, সেই উপরের পয়েন্টটাকে আমরা বলতে পারি হচ্ছে আদি অবস্থা। এই উপরের পয়েন্টটাকে আমরা বলতে পারি হচ্ছে আদি অবস্থা। ওকে, আচ্ছা, তো মনে রাখবা আমাদের কি করতে হয় এই টাইপের অঙ্কগুলো করার সময়, বা শক্তির সংরক্ষণশীলতা নীতি অঙ্কগুলো করার টাইমে কি করতে হয়, আমাদের হচ্ছে দুইটা পয়েন্ট সিলেক্ট করতে হয়। সেই দুইটা পয়েন্ট কি কি পয়েন্ট? সেই দুইটা পয়েন্টের মধ্যে একটা হচ্ছে আমাদের ভূমি সিলেক্ট করতে হয়, ভূমি, আর আরেকটা হচ্ছে আমাদের আদি অবস্থা বা আদি বিন্দুটা সিলেক্ট করতে হয়। ওকে, তো আমরা বললাম এই টাইপের অঙ্কগুলো করার টাইমে আমরা কি করব, একদম লোয়ার পয়েন্টটাকে ভূমি ধরবো, আর একদম আপার যে পয়েন্টটা বা একদম উঁচু যে পয়েন্টটা, সেই পয়েন্টটাকে আমরা কি ধরবো, আদি অবস্থা ধরবো। আর আরেকটা ব্যাপার মনে রাখবা, সেই ব্যাপারটা হচ্ছে যেহেতু বস্তুটা আমরা কি করব বলতো, স্থির অবস্থা থেকে এই ডি পয়েন্ট দিয়ে ছাড়বো, ডি পয়েন্ট থেকে স্থির অবস্থা থেকে আমরা বস্তুটা ছাড়বো, বা স্থির অবস্থা থেকে আমরা এখান থেকে বস্তুটা ছেড়ে দিব। তাই জন্য আমরা কি করব, এই স্থির অবস্থা থেকে যেহেতু ছাড়বো, তাই এই ক্ষেত্রে আমাদের আদিবেগটা কত হবে বলতো, আদিবেগ u = 0। এটা আমাদের অলওয়েজ মনে রাখবা। ওকে, আমাদের আদিবেগটা হচ্ছে u = 0, এটা হচ্ছে আমাদের অলওয়েজ এই টাইপের অঙ্কগুলো করার টাইমে। ওকে, আমরা স্থির অবস্থা থেকে যেহেতু বস্তুটা ছাড়বো, তাই আদিবেগটা কত বলতো, 0 হতে হবে, এবং ডি পয়েন্ট থেকে আমরা বস্তুটা ছাড়ছি। ওকে, স্টার্টিং পয়েন্ট। আচ্ছা, তাহলে এবার খেয়াল করো, আমরা ডি পয়েন্টে নিয়ে একটু কাজ করতে চাই, যেহেতু আমাদের ডি বিন্দুতে যান্ত্রিক শক্তি বের করতে হবে। তো মনে রাখবা যান্ত্রিক শক্তি যেটা, কোন নির্দিষ্ট বিন্দুর যান্ত্রিক শক্তি মানে কি আসলে বলতো, কোন নির্দিষ্ট বিন্দুর যান্ত্রিক শক্তি মানে হচ্ছে ওই বিন্দুতে আমরা কি করব, প্রথমে বিভব শক্তি বের করব, তারপরে ওই বিন্দুতে আমরা গতি শক্তি বের করব, তারপরে ওই বিভব শক্তি আর গতি শক্তিকে যোগ করলে আমরা কি বের করতে পারবো, স্পেসিফিকলি ওই পয়েন্টের যান্ত্রিক শক্তি আমরা বের করতে পারবো। আমি যদি ডি পয়েন্টের যান্ত্রিক শক্তি বের করতে চাই, আমার আগে ডি পয়েন্টের বিভব শক্তি বের করতে হবে,
তারপরে ডি পয়েন্টের গতিশক্তি বের করতে হবে, তারপরে ওই দুটা যোগ করলে আমরা কি বের করতে পারবো, ডি পয়েন্টের মোট শক্তি বা যান্ত্রিক শক্তি আমরা বের করতে পারবো। সিমিলার কাজ আমরা সি পয়েন্টের জন্য করব, সি পয়েন্টে আমরা বিভব শক্তি বের করব, সি পয়েন্টে আমরা গতি শক্তি বের করব, তারপরে কি করব বলতো, সি পয়েন্টে আমরা মোট শক্তি বের করতে পারবো বা যান্ত্রিক শক্তি বের করতে পারবো, সিম্পলি দুইটা যোগ করে আমরা বের করতে পারবো। একটা সিমিলার ওয়েতে বি বিন্দুতে আমরা বের করতে হবে, বি বিন্দুতে আমাদের ফার্স্টে বিভব শক্তি বের করব, অতঃপর গতি শক্তি বের করব, তারপরে দুটো যোগ করলে আমরা কি বের করতে পারবো, বি পয়েন্টের মোট শক্তি আমরা বের করতে পারবো। আর বিভব শক্তি কার উপর ডিপেন্ড করে, হাইটের উপর ডিপেন্ড করে বা উচ্চতার উপর ডিপেন্ড করে। ওকে, তো বিভব শক্তির তুমি সূত্র মনে রাখবা, mg ইনটু হাইট বা উচ্চতা, mg ইনটু উচ্চতা। বিভব শক্তির ফর্মুলা কি, mg ইনটু ওই বিন্দুর উচ্চতা, যেই বিন্দুর বিভব শক্তি নিয়ে তুমি কাজ করবা সেই বিন্দুর উচ্চতা নিয়ে তুমি কাজ করলেই হয়ে যাবে। ওকে, আচ্ছা একটু মন দিয়ে দেখো, সেটা হচ্ছে আমরা ফার্স্টে ডি বিন্দু নিয়ে কাজ করতে চাই, তো সলিউশনে চলে আসি। তো সলিউশনে আমরা কি করতে চাই, প্রথমে ডি বিন্দু নিয়ে আমরা কাজ করতে চাই, তাহলে ডি বিন্দুর জন্য ফার্স্টে আমরা ডি বিন্দুর জন্য কাজ করতে চাই। ওকে, আচ্ছা তো এবার খেয়াল করো, যদি আমরা ডি বিন্দুর জন্য যদি কাজ করি, ডি বিন্দু যেহেতু ডি বিন্দু থেকে বস্তুটা ছেড়ে দেওয়া হয়েছিল আর ডি বিন্দুটা একদম আদি পয়েন্টে আছে, আর আদি পয়েন্টের বেগটা অলওয়েজ কত বলছি আমরা, 0। ওকে, তাহলে যেহেতু ডি বিন্দুতে কোনো প্রকার বেগ নাই, আর মনে রাখবা যদি কোনো বস্তুর কোনো নির্দিষ্ট বিন্দুতে বেগ না থাকে তাহলে গতিশক্তি কত হয়, 0 হয়, কারণ গতিশক্তির ফর্মুলা কি, হাফ এম ভি স্কয়ার, বা বেগের উপর নির্ভর করে গতিশক্তি। তো বেগই যদি না থাকে কোনো বস্তুতে বা কোনো পয়েন্টে, তাহলে ওই পয়েন্টে কি হয় বলতো, গতিশক্তিটা 0 হয়। তো যেহেতু বস্তুটা আমরা ডি পয়েন্ট থেকে ছেড়ে দিলাম, আর ডি পয়েন্টে যেহেতু আদিবেগটা 0 বা ডি পয়েন্টে যেহেতু বেগটা 0, তাই আমরা কি বলতে পারি, ডি পয়েন্টে কি নাই, কোনো প্রকার গতিশক্তি নাই। তাহলে আমরা বলতে পারি যেহেতু ডি বিন্দুতে বেগ শূন্য, যেহেতু ডি বিন্দুতে বেগ শূন্য, তাই আমরা বলতে পারি ডি বিন্দুতে গতিশক্তিকে আমরা কে দিয়ে প্রকাশ করলাম, কেডি মানে হচ্ছে ডি পয়েন্টের গতিশক্তি, তাহলে ডি পয়েন্টের গতিশক্তিও কত হবে বলতো, 0 হবে। ওকে, যেহেতু ডি বিন্দুতে বেগ শূন্য তাই কেডি মানে কি, ডি বিন্দুতে গতিশক্তি, কে ফর কাইনেটিক এনার্জি বা গতিশক্তি এট ডি পয়েন্ট ইকুয়ালস টু কত বলতো, 0। ওকে, আচ্ছা এটা আমরা বুঝলাম ডি বিন্দুতে বেগ শূন্য। ওকে, তারপরে খেয়াল করো, আমরা ডি বিন্দুতে গতিশক্তি বের করলাম, এরপর আমরা ডি বিন্দুতে কি বের করব, বিভব শক্তি। বিভব শক্তি কার উপর ডিপেন্ড করে, উচ্চতার উপরে বা হাইটের উপরে। ভূমি থেকে বস্তুটা কতটুকু উপরে আছে, তার উপর ডিপেন্ড করে হচ্ছে বিভব শক্তি। ওকে, মনে রাখবা, বা হাইটের উপরে, ভূমি থেকে কতটুকু উপরে আছে। ওকে, তাহলে খেয়াল করো, এই ডি বিন্দুটা ভূমি হচ্ছে আমাদের এটা, তো ভূমি থেকে কতটুকু উপরে আছে বলো তো, 6 মিটার পরিমাণ উঁচুতে আছে। এটা হচ্ছে আমাদের ভূমি আর এটা আমাদের ডি পয়েন্ট। তো ভূমি থেকে কতটুকু উপরে আছে, 6 মিটার পরিমাণ উপরে আছে। ওকে, ভূমি থেকে কতটুকু উঁচুতে আছে, 6 মিটার উঁচুতে আছে। তাহলে আমরা এখন ডি বিন্দুতে কি বের করতে চাই, ডি বিন্দুতে আমরা বিভব শক্তি বের করতে চাই। তাহলে এবার খেয়াল করো, ডি বিন্দুতে আমরা বিভব শক্তি বের করতে চাই, তো ডি বিন্দুতে বিভব শক্তি হবে, তো বিভব শক্তির ফর্মুলা অলওয়েজ মনে রাখবা, বিভব শক্তিকে আমরা পি দিয়ে প্রকাশ করলাম, পটেনশিয়াল এনার্জি এট ডি পয়েন্ট। তাহলে পিডি মানে হচ্ছে ডি বিন্দুতে বিভব শক্তি, তো বিভব শক্তির ফর্মুলা হচ্ছে m ইনটু জি ইনটু হাইট বা উচ্চতা। কার উচ্চতা, ডি বিন্দুর উচ্চতা। ওকে, উচ্চতা আমরা মেজার করি কোনখান থেকে, ভূমি থেকে ওই বস্তুটা কতটুকু উপরে আছে, 6 মিটার পরিমাণ উপরে আছে। তাহলে mg ইনটু হাইট, ডি বিন্দুর হাইট বা hd আমরা লিখতে পারি। তাহলে এখান থেকে আমরা পটেনশিয়াল এনার্জি এট ডি পয়েন্ট আমরা লিখতে পারবো, m মানে বস্তুর ভর, সেটা হচ্ছে 50 কেজি, g হচ্ছে আমাদের 9.8, আর hd মানে ডি বিন্দুর হাইট। তো ডি বিন্দুর হাইটটা কত, ডি বিন্দুতে হাইটটা হচ্ছে আমাদের 6 মিটার, এটা আমরা 6 দেখতে পারি। তাহলে ডি বিন্দুতে আমরা বিভব শক্তি পাবো p অফ d, এটা আমরা গুণ করলেই পেয়ে যাব। ওকে, বিভব শক্তিটা আসলে কত হবে, এটা আমরা গুণ করলেই পাবো। बाकी कैलकुलेटर होता है, कैलकुलेटर তোমরা একটু ক্যালকুলেশন করে জানাই দাও। হ্যাঁ, ওকে, তাহলে আমরা ডি বিন্দুতে যে বিভব শক্তিটা পাবো সেই বিভব শক্তি আমরা ক্যালকুলেট করে ফেলি।
তো বিভব শক্তি ক্যালকুলেট করলে আমরা পাচ্ছি হচ্ছে 2940 জুল। এটা হচ্ছে আমাদের ডি বিন্দুর বিভব শক্তি বা ডি বিন্দুতে বিভব শক্তি। তো ডি বিন্দুতে বিভব শক্তি পেয়ে গেলাম, তাহলে ডি বিন্দুতে গতি শক্তিও জানি 0 আর বিভব শক্তি এত। তাহলে এবার আমি যদি বের করতে চাই ডি বিন্দুতে মোট শক্তি মানে যান্ত্রিক শক্তি, একই কথা। তাহলে ডি বিন্দুতে আমরা যদি মোট শক্তি বা যান্ত্রিক শক্তি বের করতে চাই, তাহলে ডি বিন্দুতে আমরা যান্ত্রিক শক্তির ভ্যালুটা পাবো হলো ডি বিন্দুতে যান্ত্রিক শক্তি বা মোট শক্তি। তো যান্ত্রিক শক্তি বা মোট শক্তিকে আমরা ই অফ ডি দিয়ে প্রকাশ করলাম, মানে ডি বিন্দুতে যান্ত্রিক শক্তি সেটা হচ্ছে গতি শক্তি প্লাস বিভব শক্তি কে অফ ডি প্লাস পি অফ ডি। তো দুইটা যোগ করলে তুমি পাবা গতি শক্তিটা 0, যোগ করলে পাবা হচ্ছে 2940 জুল বা 2940 জুল। তাহলে ই অফ ডি বা ডি বিন্দুতে মোট শক্তি কত? 2940 জুল। ওকে, তো আমি চুপি চুপি কোন এক জায়গায় লিখে রাখি ই অফ ডি আমরা কত পেলাম। ই অফ ডি আমরা পেলাম হচ্ছে 2940 জুল। ওকে, যে ভ্যালুটা আমরা পেলাম এটা কোন এক জায়গায় লিখে রাখি। ওকে, কারণ আমি তো মুছে ফেলবো, এইজন্য আমার দরকার হবে আমার। ওকে, আশা করি আমরা এই পর্যন্ত বুঝতে পারলাম ডি বিন্দুতে যান্ত্রিক শক্তি। ওকে, এই পর্যন্ত আমরা বুঝে গেলাম। ওকে, আচ্ছা, তো এইভাবে করে আমরা ডি বিন্দুতে যান্ত্রিক শক্তি বের করতে পারলাম সিম্পলি দুইটা যোগ করে, যেটা আসলো 2940। এতটুকু খাতায় তোলা হয়েছে, আমি একটু মুছে ফেলি। ওকে ওকে, আমি একটু মুছে ফেললাম। এবার আমরা কি বের করব? এবার হচ্ছে আমরা ডি বিন্দুর কাজ আমাদের শেষ। ওকে, এবার আমরা বের করব সি বিন্দুর জন্য বি এবং বি সি আর ডি। ওকে, আচ্ছা, তো এবার আমরা সি বিন্দুর জন্য ক্যালকুলেশন করব। তো এবার আমাদের যাবতীয় ক্যালকুলেশন হবে সি বিন্দুর জন্য। আচ্ছা, তাহলে খেয়াল করো, এটা হচ্ছে আমাদের সি বিন্দু। তো এটা যদি আমাদের সি বিন্দু হয়, সি বিন্দুটা আমাদের ভূমি থেকে বা এই মাটি থেকে নির্দিষ্ট উপরে আসে না, ভূমি থেকে নির্দিষ্ট উচ্চতায় আমাদের সি পয়েন্ট আছে। যদি কোনো বস্তু, মানে খেয়াল করো, সি বিন্দুতে আমরা কি বের করতে চাচ্ছি বলো তো? মোট শক্তি বের করতে চাচ্ছি। এর মানে কি জানো? এর মানে এই বস্তু তো এখান থেকে যদি আমি ছেড়ে দেই, তো কোন এক মুহূর্তে সে হেলানো তল বরাবর পড়তে 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 কোন এক মুহূর্তে বস্তুটা কোন পয়েন্টে আসবে বলো তো? কোন এক মুহূর্তে বস্তুটা তো আসলে এই পয়েন্টে চলে আসবে, এই সি পয়েন্টে কোন এক মুহূর্তে এই এম ভরের বস্তুটা চলে আসবে। তখন এই এম ভরের বস্তুর আমরা মোট শক্তি নিয়ে অ্যানালাইসিস করতে যাচ্ছি। ওকে, এই বস্তুটা খেয়াল করো, এই বস্তুটা যে আমরা কি বললাম, এই ডি পয়েন্ট থেকে গড়িয়ে গড়িয়ে সি পয়েন্টে আসবে, ওই পয়েন্টে আসলে আমাদের মোট শক্তিটা আমরা একটু বের করতে চাচ্ছিলাম। ওকে, আচ্ছা, তাহলে খেয়াল করো, তাহলে এই বস্তুটা, এই যে এই বস্তুটা যখন সি পয়েন্টে চলে আসবে, ডি বিন্দু থেকে নিচে নামতে 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 যখন সি পয়েন্টে চলে আসবে, তো সি পয়েন্টটা কিন্তু আমাদের ভূমি থেকে নির্দিষ্ট উচ্চতায় আছে। ওকে, তাহলে আমি একটু দেখি, সি পয়েন্টটা কিন্তু আমাদের ভূমি থেকে নির্দিষ্ট হাইটে আছে। তো কতটুকু উচ্চতায় আছে খেয়াল করো তো, এখান থেকে এতটুকু উচ্চতায় আছে যদি আমি ভুল না করি। সি পয়েন্টটা কিন্তু ভূমি থেকে নির্দিষ্ট উচ্চতায় আছে। তো ভূমি হচ্ছে আমাদের এইটা, তো ভূমি থেকে কতটুকু উচ্চতায় আছে? নিশ্চয়ই এতটুকু উচ্চতায় আছে। সেটাকে আমরা প্রকাশ করলাম সি বিন্দুর হাইট, এটাকে আমরা প্রকাশ করলাম এইচ অফ সি দ্বারা। এইচ অফ সি মানে কি? সি বিন্দুর হাইট। তো সি বিন্দুর হাইট ভূমি থেকে বা ভূমি থেকে সি বিন্দু কতটুকু উপরে, সেটাকে আমরা এইচ সি দ্বারা প্রকাশ করলাম বা সি বিন্দুর হাইটের মাধ্যমে আমরা প্রকাশ করলাম। ওকে, আচ্ছা, তাহলে মনে রাখবা, যদি হাইট থাকে, কোন বস্তু যদি ভূমি থেকে নির্দিষ্ট উচ্চতায় থাকে, তবে সেই বস্তুর মধ্যে পটেনশিয়াল এনার্জি বা বিভব শক্তি থাকবেই থাকবে। ওকে, আমরা এটা বুঝে ফেললাম, নিচে আমাদের এটা আপাতত দরকার নেই। এবার খেয়াল করো, আমরা এবার এখান থেকে সি বিন্দুর জন্য আমরা ফার্স্টে পটেনশিয়াল এনার্জি বা আমরা বলতে পারি বিভব শক্তিটা বের করতে চাই। এর আগে আমরা এইচ সিটা একটু বের করার চেষ্টা করি। তো এইচ সিটা যদি আমরা একটু বের করতে চাই, একটু মন দিয়ে দেখবা, আমাদের এখানে এ ডি ই একটা ত্রিভুজ না? এ ডি ই কিন্তু একটা ত্রিভুজ। ওকে, তাহলে এই যে আমরা ত্রিভুজ স্টেপটা এখানে আঁকি, সি বিন্দু নিয়ে ক্যালকুলেশন করার আগে একটু আমরা সাইড ক্যালকুলেশন করে নেই। ত্রিভুজ এ ডি ই, তো ত্রিভুজ এ ডি ই নিয়ে যদি আমরা একটু কথা বলতে চাই, এ ডি ই, তো এই যে আমরা একটু ছোট করে রাফ ভাবে বা একদম আমাদের হাতে যেরকম আঁকবো, আমরা রাফ স্কেচ করে আমরা একটু এই ত্রিভুজটা আঁকি। এটা হচ্ছে আমাদের এ ডি আর হচ্ছে কি বলতো ই বি, ই একটা ত্রিভুজ। ওকে, এবং যার এই অ্যাঙ্গেলটা হচ্ছে আমাদের 30 ডিগ্রি। ওকে, আচ্ছা, এবার খেয়াল করো, আমরা এই ডি এর ভ্যালু জানি, ডি এর ভ্যালু হচ্ছে 6 মিটার। ডি এর ভ্যালু হচ্ছে আমাদের কত মিটার বলো তো? 6 মিটার। এবার আমরা একটু এডি এর ভ্যালু বের করতে চাই, এডি। তাহলে এডি এর ভ্যালু যদি বের করতে চাই, একদম সহজ,
সাগরে লবণ অতি আমরা সবাই জানি sin থিটা যদি আমরা অ্যাপ্লাই করি এখানে sin থিটা বা sin 30 ডিগ্রি থিটার বিপরীত বাহুকে আমরা লম্ব বলি বা অ্যাঙ্গেলের বিপরীত বাহুকে আমরা লম্ব বলি তাহলে এখানে লম্বটা কত বলতো লম্বটা হচ্ছে 6 মিটার সাগরে লবণ অতি তার মানে লম্ব ডিভাইডেড বাই অতিভুজ তাহলে লম্বটা কত বলতো 6 মিটার বা 6 ডিভাইডেড বাই অতিভুজটা কত আমরা সবাই জানি অতিভুজ হচ্ছে আমাদের AD তাহলে এখান থেকে আমরা ইজিলি AD টা বের করতে পারবো এখান থেকে AD এর ভ্যালু আমরা পাবো হচ্ছে 6 ডিভাইডেড বাই sin 30 ডিগ্রি 6 ডিভাইডেড বাই sin 30 ডিগ্রি আর sin 30 এর ভ্যালু খুব সম্ভবত হাফ আর sin 30 এর ভ্যালু যদি হাফ হয় ওটা উপর চলে গিয়ে আমরা AD এর ভ্যালু পাবো হচ্ছে কত বলতো হাফ 6 দুগুণী কত বলতো 12 মিটার তাহলে AD এর ভ্যালু আমরা কত পেলাম বলতো AD এর ভ্যালু আমরা 12 মিটার পেয়ে গেলাম তাহলে AD এর ভ্যালু আমরা 12 মিটার পেয়ে গেলাম তাহলে একটু মন দিয়ে দেখবা আমরা এই ত্রিভুজটা থেকে AD এর ভ্যালু 12 মিটারটা বের করে ফেললাম তো এবার এখান থেকে আমরা আমাদের যেই জিনিসটা জানা প্রয়োজন আমাদের এখানে আরেকটা শর্ত দেওয়া আছে কি শর্ত দেওয়া বলতো AB সমান BC সমান CD আমাদের এরকম একটা শর্ত দেওয়া আছে যে AB BC CD ওকে তাহলে এই যে শর্তটা দেওয়া এই শর্তটা আমরা কিভাবে আরোপ করতে পারি একটু দেখো আমরা AD এর ভ্যালু বের করলাম হচ্ছে 12 মিটার AD এর ভ্যালু বের করলাম 12 মিটার যেহেতু কোশ্চেনে বলা AB আর BC আর CD এই তিনটাই হচ্ছে ইকুয়াল মানে AB ও যা BC ও তা CD ও তা তাহলে নিশ্চয়ই একটু কমন সেন্স অ্যাপ্লাই করলে বুঝতে পারবা আমাদের AB এর ভ্যালু হচ্ছে 4 মিটার BC এর ভ্যালু হচ্ছে 4 মিটার আর CD এর ভ্যালু হচ্ছে 4 মিটার যাতে করে এই 4 3 4 কত মিটার হয় বলো তো 12 মিটার হয় ওকে পুরো AD এর দৈর্ঘ্য হচ্ছে আমাদের কোশ্চেনে বলা 12 মিটার তাহলে এবার আমাদের কোশ্চেন আবার এটা মানে AD এর ভ্যালু আমরা কোশ্চেন অনুযায়ী বের করলাম 12 মিটার আর আমাদের কোশ্চেনেই বলা আছে AB সমান BC সমান CD তার মানে যে এই AB BC আর CD সমান তাহলে নিশ্চয়ই মনে মনে ক্যালকুলেশন করে নাও এতটুকু ভ্যালু 4 মিটার হলে এতটুকুও 4 হবে এতটুকুও 4 হবে যাতে করে ওই তিনটা 4 যোগ করলে যখন আমরা AD পাবো এই যোগফলটা কত হয়ে যায় 12 হয়ে যায় ওকে তাহলে এভাবে করে আমরা ফার্স্টে বের করে নিব বা 12 ভাগ 3 করলে আমরা 4 মিটার পাবো ওভাবেও করা যায় আশা করি আমরা বুঝলাম ওকে তাহলে এবার এই আমরা এটা বের করে ফেললাম তো এটা একটু তুলে নিও হ্যাঁ আমার জায়গা স্বল্প তো তাই তোমরা একটু খাতার মধ্যেই তুলে নিও আমি মুছে ফেললাম এটা তাহলে একটু খেয়াল করো সেটা হচ্ছে যে আমরা এখন আরেকটা ত্রিভুজ নিয়ে কাজ করব আমাদের এখন টার্গেট হচ্ছে সি বিন্দুতে কি বের করব আমরা সি বিন্দুতে আমরা বের করতে চাই বিভব শক্তি তো বিভব শক্তি কার উপর ডিপেন্ড করে বিভব শক্তি হচ্ছে হাইটের উপর ডিপেন্ড করে হাইট আবার কার উপর ডিপেন্ড করে হাইট নির্ভর করে হচ্ছে ভূমির উপর যে ভূমি থেকে কতটুকু সে কোন জায়গায় সে আছে বা কতটুকু উপরে সে আছে সেটা দিয়ে আমরা হাইট মেজার করতে পারি তো আমাদের মাপতে হবে কি বলতো এসি এর দৈর্ঘ্যটা আমাদের HC টার দৈর্ঘ্য আমাদের বের করতে হবে সেই কারণে আমরা এখানে আরেকটা ত্রিভুজ দিব তো সে ফর एग्जांपल এই নিচের বিন্দুর নাম আমি F দিলাম তাহলে এখানে খেয়াল করো ACF আরেকটা সমকোণী ত্রিভুজ আমরা এখানে দেখতে পারবো ACF আরেকটা সমকোণী ত্রিভুজ আমরা এখানে দেখতে পারবো এখানে আঁকি ওকে তাহলে এই যে আমরা ACF আরেকটা সমকোণী ত্রিভুজ আমরা এখানে দেখতে পারতেছি ওকে এই যে ACF একটু ভালো করে আঁকি ওকে ACF আরেকটা সমকোণী ত্রিভুজ আমরা এখানে দেখতে পারবো আচ্ছা তাহলে একটু খেয়াল করো এইটা A বিন্দু এই জায়গায় তাহলে হবে A বিন্দু এটা F বিন্দু তাহলে এই জায়গায় হবে F বিন্দু এটা C এটা হচ্ছে আমাদের ACF ত্রিভুজ হ্যাঁ এই যে এই ছোট্ট ত্রিভুজটা ACF এই ত্রিভুজটাকে ধরে আমরা এখানে আঁকলাম আর কিছুই না এই ACF ত্রিভুজটাকে ধরে আমরা এখানে আঁকলাম অ্যানালাইসিস করতে সুবিধা হওয়ার জন্য এই অ্যাঙ্গেলটা হচ্ছে সে ফর एग्जांपल 30 ডিগ্রি আর এটা হচ্ছে আমাদের HC বা এই CF হচ্ছে আমাদের HC আর আমাদের একটু খেয়াল করো AC এর দৈর্ঘ্য কত হবে কমন সেন্স থেকে বুঝতে পারবা AB 4 মিটার খেয়াল করো AB 4 মিটার BC ও 4 মিটার তাহলে AC কত হবে 4 + 4 8 মিটার হবে না AB 4 মিটার BC ও 4 মিটার তাহলে AC কত হবে 4 + 4 8 মিটার তাহলে AC এর দৈর্ঘ্য আসলে কত বলো তো AC এর দৈর্ঘ্য হচ্ছে আমাদের 8 মিটার এখান থেকে আমরা
ইজিলি hc বের করতে পারবো কিভাবে? আমরা যদি সাইনের ফর্মুলা ইউজ করি sin 30 সাগরে লবণ অতি, লম্ব ডিভাইডেড বাই অতিভুজ, তাহলে এই থিটার বিপরীত বাহু যদি লম্ব হয়, তাহলে লম্ব হচ্ছে আমাদের hc ডিভাইডেড বাই অতিভুজটা কত বলো তো? অতিভুজ হচ্ছে আমাদের 8 মিটার, বা 90 ডিগ্রির বিপরীত বাহু হচ্ছে অতিভুজ, এটা হচ্ছে 8 মিটার। আমরা এখান থেকে কি বের করতে পারবো? ইজিলি hc টা আমরা বের করতে পারবো। তো এখান থেকে hc টার ভ্যালু আমরা পাবো hc 8 sin 30 ডিগ্রি, hc 8 sin 30 ডিগ্রি, বা ac সমান আমি লিখতে পারবো sin 30 এর ভ্যালু যদি হাফ হয়, তাহলে ac বা c বিন্দুর হাইটটাকে আমি বলতে পারবো কত বলো তো? c বিন্দুর হাইটটা আমি বলতে পারবো হচ্ছে, সি বিন্দুর হাইটটা আমরা বলতে পারবো হচ্ছে 4 মিটার। ওকে, তাহলে hc আমরা কত পেলাম বলো তো? hc এর ভ্যালু আমরা ক্যালকুলেট করে বের করলাম হচ্ছে 4 মিটার। ওকে, এভাবে করে ক্যালকুলেট করে আমরা বের করলাম 4 মিটার। তো এই hc এর ভ্যালু আমরা এখানে লিখে দিই, এই জায়গায় আমরা পেলাম হচ্ছে কত মিটার বলো তো? 4 মিটার। hc এর ভ্যালু আমরা পেলাম হচ্ছে কত মিটার বলো তো? এই যে আমরা 4 মিটার আমরা hc এর ভ্যালুটা পেয়ে গেলাম। এতটুকু বুঝতে পারছি আমরা? এতটুকু আমরা একটু বুঝতে পারছি? আচ্ছা, তাহলে AC এর ভ্যালু আমরা বের করে ফেললাম। ওকে, তাহলে AC মানে C বিন্দুর হাইট, এটা আমি মুছে ফেললাম। ওকে, তাহলে C বিন্দুর হাইট আমরা ত্রিভুজ দিয়ে বের করে ফেললাম। এবার আমরা এই C বিন্দুতে বিভব শক্তি বের করতে চাই। তাহলে C বিন্দুতে বিভব শক্তি হবে, তো বিভব শক্তি ইংলিশ হচ্ছে পটেনশিয়াল এনার্জি। তো পটেনশিয়াল এনার্জি বা বিভব শক্তিকে আমরা প্রকাশ করতেছি P দ্বারা। তাহলে P অফ C মানে হচ্ছে C বিন্দুতে পটেনশিয়াল এনার্জি বা বিভব শক্তি, ফর্মুলা হচ্ছে mg উচ্চতা। কার উচ্চতা? যেই বিন্দুর আমরা বিভব শক্তি বের করব, বা যেই বিন্দুতে আমরা বিভব শক্তি বের করব। কোন বিন্দুতে? C বিন্দুতে। তাহলে mg উচ্চতা, কার উচ্চতা? C বিন্দুর উচ্চতা hc। আমি আরেকবার বলি, বিভব শক্তি ডিপেন্ড করে উচ্চতার উপর। আমরা যেহেতু C বিন্দুতে বিভব শক্তি বের করতেছি, তাই C বিন্দুর হাইট আমাদের লাগবে। তাহলে ফর্মুলা হবে, বিভব শক্তির ফর্মুলা হবে mg C বিন্দুর হাইট, আর C বিন্দুর হাইট কত আমাদের? hc, তাই আমরা hc লিখলাম। এখান থেকে আমরা P অফ C বের করতে পারবো। তাহলে এখান থেকে m কত? m হচ্ছে 50 কেজি, আর g হচ্ছে 9.8, আর ac হচ্ছে আমরা কষ্ট করে বের করলাম হচ্ছে 4 মিটার। এখান থেকে আমরা pc টা ইজিলি বের করতে পারবো। এখান থেকে আমরা pc টা ইজিলি বের করতে পারবো। এই pc টা হবে, বা c বিন্দুতে পটেনশিয়াল এনার্জি হবে 1960 জুল। ওকে, 1960 জুল। মনে দেখো, 1960 জুল, এটা হচ্ছে আমাদের pc বা c বিন্দুতে পটেনশিয়াল এনার্জি বা বিভব শক্তি 1960 জুল। ওকে, এবার আমরা বের করব c বিন্দুতে গতি শক্তি। এবার আমরা বের করতে চাই c বিন্দুতে গতি শক্তি। ওকে, c বিন্দুতে আমরা গতি শক্তিটা বের করতে চাই। ওকে, একটু মনে দেখো, তাহলে গতি শক্তিকে আমরা প্রকাশ করি কে দ্বারা? c বিন্দুর গতি শক্তি মানে kc। তাহলে kc হবে হচ্ছে হাফ mv স্কয়ার, মানে হাফ mvc স্কয়ার। ওকে, মানে হচ্ছে c বিন্দুতে বেগের স্কয়ার। kc বা c বিন্দুতে আমরা গতি শক্তি বের করব। তো c বিন্দুতে গতি শক্তি মানে k অফ c হবে হাফ mvc স্কয়ার, বা c বিন্দুতে বেগের স্কয়ার। ছোটবেলায় পড়ছি না, হাফ mv স্কয়ার মানে গতি শক্তি। তো যেই বিন্দুর আমরা গতি শক্তি বের করব, সেই বিন্দুর আমার বেগের স্কয়ার। ওকে, কোন বিন্দুর আমরা গতি শক্তি বের করতে চাই? আমরা c বিন্দুতে গতি শক্তি বের করতে চাই, তার ভ্যালু আমরা kc ধরলাম। তাহলে কোন বিন্দুর বেগের স্কয়ার করা লাগবে? c বিন্দুতে আমাদের শেষ বেগ, বা c বিন্দুতে বেগের স্কয়ার আমাদের করা লাগবে। ওকে, আচ্ছা, তো বুঝলাম আমরা। তো এবার এটাকে আমরা এক নাম্বার সমীকরণ দেই, হাফ mvc স্কয়ার কে আমরা এক নাম্বার সমীকরণ দেই, আর pc টাকে আমি একটু কোণায় লিখে রাখি, আমাদের দরকার হতে পারে যোগ করার ক্ষেত্রে। ওকে, এটা আমরা পেলাম হচ্ছে 1960 জুল। যাই হোক, তাহলে kc আমরা এখন বের করতে চাই হাফ mvc স্কয়ার। ওকে, হাফ, এটাকে আমরা এক নাম্বার সমীকরণ দিলাম। আমরা এখন c বিন্দুর গতি শক্তি বের করতে চাই। c বিন্দুর গতি শক্তি আমরা বের করতে চাই। গতি শক্তিটা হচ্ছে আমাদের k, আমরা বললাম kc, c বিন্দুর গতি শক্তি হচ্ছে হাফ অফ m অফ vc স্কয়ার। এটাকে আমরা এক নাম্বার সমীকরণ দিলাম, কারণ আমরা এখন vc স্কয়ারের ভ্যালু আমাদের বের করা লাগবে। এবার একটু খেয়াল করো, আমরা ছোটবেলায় পড়ছিলাম v স্কয়ার ইকুয়াল টু u স্কয়ার প্লাস টুয়াইস as ছোটবেলায় পড়ছিলাম v স্কয়ার ইকুয়াল টু u স্কয়ার প্লাস টুয়াইস as। v মানে শেষ বেগ, u মানে আদি বেগ, আর বাকিটুকু তো আমরা বুঝলাম। আচ্ছা, তো মনে রাখবা আমরা c বিন্দু নিয়ে অ্যানালাইসিস করতেছি। ওকে,
আর বস্তুটা ছিল কোন পয়েন্টে, বস্তুটা ছিল ডি পয়েন্টে। অলওয়েজ মনে রাখবা আদি বিন্দু হচ্ছে আমাদের ডি বিন্দু, অলওয়েজ আমাদের আদি বিন্দু কোনটা, ডি বিন্দু। তাহলে খেয়াল করো ডি বিন্দু হচ্ছে আমাদের আদি বিন্দু, সি বিন্দু হচ্ছে আমাদের শেষ বিন্দু। কেন? কারণ সি বিন্দু নিয়ে আমরা ক্যালকুলেশন করতেছি, যেই বিন্দু নিয়ে আমরা ক্যালকুলেশন করি ওটা হচ্ছে আমাদের শেষ বিন্দু। মানে বস্তু ডি থেকে যখন সি তে আসলো, বস্তু ডি থেকে যখন সি তে আসলো তখন আসলে আমাদের কি হবে বলতো, সেটা নিয়ে আমরা কাজ করতে চাই। ওকে, তাহলে ডি বিন্দু যেহেতু অলওয়েজ আদি অবস্থা আর আদি বেগটা কত হয়, 0, তাহলে আদি অবস্থার বেগটা হবে 0, তাহলে এই ক্ষেত্রে বেগ u = 0, এই ক্ষেত্রে আদি বেগকে ধরলাম u, আর এই শেষ বেগ বা সি পয়েন্টের বেগটাকে আমি ধরলাম হচ্ছে v of c। ওকে, তাহলে আদি বেগটা সি পয়েন্টের বেগকে আমি ধরলাম v of c, যেই বেগে আসলে বস্তুটা নিম্নমুখী ভাবে নামবে, তাহলে v of c আমি দিলাম v of c, আর u তো আদি বেগ মানে ডি পয়েন্টের যে বেগ এটা অলওয়েজ আদি বেগ u, তাহলে u স্কয়ার প্লাস 2as, আদি বেগ তো 0, লেখা থেকে আমি vc স্কয়ার = লিখতে পারবো 2as a into s, 2as a into s। তো একটু মনে রাখবা বা একটু এখানে খেয়াল রাখবা, এখানে a মানে ত্বরণ আর s মানে হচ্ছে সরণ। এখানে a মানে ত্বরণ আর s মানে হচ্ছে সরণ। মনে রাখবা ত্বরণের দিক আর সরণের দিক সেম দিকে নিবা, ত্বরণের দিক আর সরণের দিক কি নিবা বলো তো, সেম দিকে নিবা, একটু এটা মনে রাখবা। ওকে, আচ্ছা যাই হোক, তো আমরা এখন কি করব, আমরা সরণ কাজ করে আদি বিন্দু থেকে শেষ বিন্দুর দিকে, সরণ কাজ করে আদি বিন্দু থেকে শেষ বিন্দুর দিকে। তাহলে বস্তু আদি বিন্দু কোনটা, ডি বিন্দু, কারণ বস্তু ডি বিন্দুতেই ছিল, ডি বিন্দু থেকে সে গড়িয়ে পড়তে 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 কোন পয়েন্টে আসলো, সি পয়েন্টে আসলো। তাহলে ডি হচ্ছে বস্তুর আদি বিন্দু, সি হচ্ছে বস্তুর শেষ বিন্দু। তো আদি বিন্দু থেকে শেষ বিন্দুর যে ডিসটেন্স তাকে আমরা সরণ বলি। তাহলে আমাদের এইটুকু হবে আমাদের সরণ বা সিডি হবে হচ্ছে আমাদের সরণ। এই সরণটুকুকে আমরা প্রকাশ করলাম সে ফর এক্সাম্পল S1 দ্বারা, ধরলাম আমরা S1। ওকে, সরণকে আমরা ধরলাম হচ্ছে S1। ওকে, twice a s of 1। যাই হোক, তাহলে আমরা এই এতটুকু সরণকে আমরা S1 ধরলাম। ওকে, তাহলে সরণ হচ্ছে এই টেরা বরাবর কিন্তু আমাদের প্রকৃত সরণ বস্তুর। ওকে, আচ্ছা তাহলে একটু খেয়াল করো আরেকটা ব্যাপার, সেটা এখন আমরা বের করতে চাই যে এই ডি থেকে সি তে যে বস্তু আসছে, ডি তে আদি বেগ তো 0 u আর সি তে শেষ বেগ কিছু একটা আছে, তাহলে নিশ্চয়ই বস্তু যখন ডি থেকে সি তে চলে আসলো তখন নিশ্চয়ই বেগের একটা চেঞ্জ হইছে। বেগের চেঞ্জ মানে কি বলতো, এই ডি তে ছিল আমাদের 0 মিটার পার সেকেন্ড, যখন সে এই ডি বিন্দু থেকে সি বিন্দুতে চলে আসলো, সি তে সার্টেন বা নির্দিষ্ট একটা বেগ আছে, তাহলে বেগের একটা চেঞ্জ হইছে মানে কি আছে বলতো, অবশ্যই ত্বরণ আছে, কারণ বেগের চেঞ্জ হলে বস্তুর কি হয়, ত্বরণ হয়। ওকে, তাহলে এবার খেয়াল করো, এবার আমাদের ধরলাম আমরা এই বস্তু যখন ডি থেকে সি তে আসলো তখন সেই এই সিডি বরাবর যে ত্বরণ বা এই ডিসি বরাবর যে ত্বরণ সেটাকে আমরা এ দিয়ে প্রকাশ করলাম। ওকে, বস্তু ডি থেকে সি বরাবর নামতেছে, তাই এই বরাবর যে ত্বরণ, যে ত্বরণটা কাজ করবে তাকে আমরা প্রকাশ করলাম কি দ্বারা, এ দ্বারা। ওকে, বস্তু ডি থেকে যখন সি তে নামবে তখন এই ডি থেকে সি এর দিকে যে ত্বরণ কাজ করে সেই ত্বরণটা আমরা কি বললাম, এ দ্বারা প্রকাশ করলাম। এখন আমরা এই এটাই আসলে এটা, তো আমরা vc স্কয়ারের ভ্যালুটা বের করতে চাই, vc স্কয়ার টুয়াইস as। ওকে, তো এটাকেও আমরা 2 নাম্বার সমীকরণ দেই, এটাকে আমরা 2 নাম্বার সমীকরণ দেই। এবার আমরা ক্যালকুলেশন করার চেষ্টা করি। তো কিভাবে আমরা ক্যালকুলেশন করব একটু দেখো, কঠিন লাগানো যাবে না অঙ্কগুলো কিন্তু বোর্ড পরীক্ষায় আসছে, আর আমি যথেষ্ট ভেঙে আমার যতটুকু সামর্থ্য, যতটুকু আমার কুলাচ্ছে আমি যথেষ্ট ভেঙে ভেঙে বলার চেষ্টা করতেছি। ওকে, কঠিন লাগানো যাবে না। ওকে, ঠিক আছে, কঠিন লাগানো যাবে না, মন দিয়ে দেখতে হবে। ওকে, মন দিয়ে বুঝতে হবে কথাগুলো, মন দিয়ে হচ্ছে ব্যাপারগুলো, বেসিক কনসেপ্ট গুলো একটু জানতে হবে বা ভিতরকার কথাবার্তা জানতে হবে। একটু মন দিয়ে দেখো, সেটা হচ্ছে আমাদের এখানে এ আর এস। আচ্ছা, তো এবার একটু খেয়াল করো, এখান থেকে আমরা ছোটবেলায় পড়ছিলাম, ছোটবেলায় যে সামেশন অফ এফ বা এফ ইকুয়ালস টু এম এ ছোটবেলায় আমরা পড়ছিলাম, বাট প্রকৃত ফর্মুলা হচ্ছে সামেশন অফ এফ ইকুয়াল টু এম এ। আমরা জানতাম সামেশন অফ এফ ইকুয়াল টু এম এ বা এফ ইকুয়াল টু এম এ। তাহলে সামেশন অফ এফ মানে হচ্ছে লব্ধি বল, সামেশন অফ এফ মানে কি বলতো, লব্ধি বল। ওকে, তো একটু মনে রাখবা, একটু এটাও ব্যাখ্যা করার জন্য একটু আলাদা ব্যাখ্যা করি, একটু মন দিয়ে দেখো। ধরো এই আমাদের একটা বস্তু, এই বস্তুর উপর ডানে ধরো তুমি বল প্রয়োগ করতেছো 10 নিউটন বল। ওকে, এই বস্তুর উপর,
আর এই বস্তুর উপর বামে তুমি বল প্রয়োগ করতেছো, সে ফর এক্সাম্পল 2 নিউটন বল। তারপরে যদি আমি তোমাদেরকে কোশ্চেন করি যে এই বস্তুটা কোন দিকে যাবে, তুমি বলবা এই বস্তুটা নিশ্চয়ই ডান দিকে যাবে, তাহলে এই বস্তুটা নিশ্চয়ই কোন দিকে যাবে, ডান দিকে যাবে। কতটুকু বলে যাবে, কমন সেন্স অ্যাপ্লাই করলে তুমি বলতে পারবা যে 8 নিউটন বলে সে ডান দিকে যাবে। তাহলে খেয়াল করো, এই বস্তুর উপর ডানে বল প্রয়োগ হচ্ছিল 10, বামে বল প্রয়োগ হচ্ছিল 2, তাহলে এদের লব্ধি বা এদের সামেশন বা এদের ফলাফল হিসেবে বস্তু কোন দিকে যাচ্ছে, এদের ফলাফল হিসেবে বস্তু যাচ্ছে বড় ভেক্টর যেদিকে কাজ করতেছিল সেই দিক বরাবরই কিন্তু বস্তু যাচ্ছে। আর এই আমরা যে 8 নিউটন আমরা কিভাবে বের করলাম, এই 8 নিউটন আমরা বের করলাম হচ্ছে বড় ভেক্টরের বা বড় মান মাইনাস ছোট মান। ওকে, তো একটু এই কথা অলওয়েজ মনে রাখবা, দুইটা ভেক্টর মনে রাখবা, দুইটা ভেক্টর 10 নিউটনের একটা ভেক্টর, 2 নিউটনের একটা ভেক্টর, তো দুইটা ভেক্টর যদি পরস্পর বিপরীতমুখী ভাবে কাজ করে তবে তাদের লব্ধি বা ফলাফল এই 10 আর 2 নিউটনের লব্ধি বা ফলাফল হচ্ছে 8 নিউটন, 10 নিউটন আর 2 নিউটন, এই দুই ভেক্টরের লব্ধি হচ্ছে 8 নিউটন, এই 8 নিউটন হচ্ছে লব্ধি। তাহলে এই 10 আর 2 বা দুইটা ভেক্টর যদি বিপরীতমুখী ভাবে কাজ করে এদের লব্ধি বা সামেশন আমরা কিভাবে বের করি, লব্ধি বা সামেশন আমরা বের করি হচ্ছে বড় ভেক্টরের মান বা বড় বল মাইনাস ছোট বল। বড় বলটা কত 10 মাইনাস কত ছোট বল কত 2, তাহলে বড় থেকে ছোট বিয়োগ করলে কত থাকবে 8 নিউটন থাকবে। কোন দিকে দিবা, বড় ভেক্টরের দিকে দিবা। এটা হচ্ছে আমাদের ইন্টার ফার্স্ট ইয়ারের ভেক্টরের কনসেপ্ট। ওকে, একটু মনে রাখবা এটা। ওকে, আচ্ছা, তাহলে এটা হচ্ছে লব্ধি 8 নিউটন 10 আর 2 এর। ওকে, জাস্ট এক্সাম্পল দেখালাম। ওকে, আচ্ছা, এবার দেখো এখানে আমরা কিভাবে সেটা ব্যাখ্যা করতে চাই। এবার আমরা থিওরিতে পড়ছিলাম, আমরা থিওরি যে কোন বস্তু যদি আমরা তল বরাবর নিম্নমুখী ভাবে পড়তে থাকে, কোন বস্তু যদি তল বরাবর নিম্নমুখী ভাবে পড়তে থাকে সেখানে তল বরাবর যেই বলটা কাজ করে, তল বরাবর বা তলের সমান্তরালে যেই বলটা কাজ করে সেই বলটা হচ্ছে আমরা দেখছিলাম mg, যদি এই অ্যাঙ্গেল থিটা হয় বা এটা যদি থিটা ইকুয়াল টু 30 ডিগ্রি হয় থিটা, তবে এই বরাবর যে বল কাজ করে সেই বলটা আমরা দেখছিলাম mg sin 30 ডিগ্রি বা mg sin থিটা। ওকে, যদি বস্তু তল বরাবর পড়তে থাকে কতটুকু বলে সে তল বরাবর পড়ে, বল আমি বলতেছি। ওকে, fa দ্বারা প্রকাশ করি আমরা, fa কার্যকর বল। ওকে, না বুঝলে অবশ্যই আজকের লেকচারে শুরু অথবা পার্ট 1 ভালো করে দেখবা। তো আমি আরেকবার বলি, একটা বস্তু এই ডি পয়েন্ট থেকে ছেড়ে দিলে সে যে তল বরাবর নিম্নমুখী ভাবে নামবে, সে যে তল বরাবর নিম্নমুখী ভাবে নামবে কতটুকু বলের ফলে বা কতটুকু বলে বা কোন বলে সে আসলে নিম্নমুখী ভাবে গতিশীল হওয়ার চেষ্টা করবে, কতটুকু বলে সেই বলটার নাম হচ্ছে mg sin 30 ডিগ্রি, মানে নিম্নমুখী যে বল। ওকে, আচ্ছা, মানে তল বরাবর নিম্নমুখী যে বল। ওকে, তো এই বলটা হচ্ছে তল বরাবর নিম্নমুখী বা কার্যকর বল, আসলে fa আমরা এটা বলি নরমালি। আচ্ছা, যদি তলে ঘর্ষণ না থাকতো, এবার খেয়াল করো তলে কি আছে বলো তো, ঘর্ষণ আছে, বস্তু নিম্নমুখী ভাবে যাওয়ার চেষ্টা করতেছে। মনে রাখবা তলে কি আছে, ঘর্ষণ আছে, কারণ আমাদের কোশ্চেনে বলা আছে যে তলের ঘর্ষণ বল 2 নিউটন। যেহেতু কোশ্চেনে তলের ঘর্ষণ বল দেওয়া আছে, তোমাকে বুঝে নিতে হবে যে অবশ্যই আমরা যে তলটা নিয়ে কাজ করতেছি সেই তলে অবশ্যই কি আছে বলো তো, অবশ্যই হচ্ছে ঘর্ষণ বল আছে সেই তলে। ওকে, আচ্ছা, তাহলে একটু কষ্ট করে দেখো, একটু এই জায়গাটা একটু দেখো, সেটা হচ্ছে আমরা বস্তু ডি থেকে সি বরাবর আসলো। ওকে, আচ্ছা, তো বস্তু যাচ্ছে কোন বরাবর, তল বরাবর নিম্নমুখী ভাবে বস্তু মুভ করতেছে, বস্তু তল বরাবর গড়িয়ে গড়িয়ে নিম্নমুখী ভাবে পড়ার চেষ্টা করতেছে, বস্তুটা m ভরের বস্তু। তাহলে বস্তু যেই বরাবর মুভ করার চেষ্টা করে ঘর্ষণ বল কাজ করে তার গতির বিপরীত দিকে। কোন বস্তু যদি ডানে যায় ঘর্ষণ বল কাজ করবে বামে, কোন বস্তু যদি বামে যায় ঘর্ষণ বল কাজ করবে ডানে। ওকে, তাহলে বস্তু যেই বরাবর যায় ঘর্ষণ বল তার বিপরীত দিকে কাজ করে। যেহেতু বস্তু তল বরাবর নিম্নমুখী ভাবে নামছে, তাহলে এক্ষেত্রে নিশ্চয়ই ঘর্ষণ বল কাজ করবে এই গতির কোন দিকে বলতো, বিপরীত দিকে। ঘর্ষণ বলকে আমরা F দ্বারা বা ফ্রিকশন ফোর্স দ্বারা প্রকাশ করলাম। ওকে, তাহলে একটু এই জায়গাটাই দেখাই, এই জায়গায় চিত্র অনেক হিজিবিজি হয়ে গেছে, কিছু করার নাই, আমাদের চিত্রটা আসলে এরকম। এখানে ছিল আমাদের m ভরের বস্তু তল বরাবর নিম্নমুখী ভাবে mg sin থিটা
বলে সে নিচের দিকে নামার চেষ্টা করতেছিল, mg sin থিটা বলে সে বা sin 30 ডিগ্রি বলে নিচের দিকে নামার চেষ্টা করতেছিল নিম্নমুখী ভাবে। যেহেতু বস্তু নিম্নমুখী ভাবে নামার চেষ্টা করতেছে আর ঘর্ষণ বল কাজ করে তার গতির বিপরীত দিকে, তার গতি যেহেতু নিম্নমুখী ভাবে, তাহলে এর বিপরীত দিকে নিশ্চয়ই ঘর্ষণ বল কাজ করবে। সেই ঘর্ষণ বল কাজ করবে কত? ঘর্ষণ বলকে আমরা Fk দ্বারা প্রকাশ করছিলাম, সেই Fk টার ভ্যালু কত আমাদের কোশ্চেনে বলা আছে 2 নিউটন। ওকে, এই পর্যন্ত আমরা আশা করি বুঝলাম। এই যে m ভরের বস্তু আমরা এখানে আঁকলাম, তল বরাবর নিম্নমুখী বল কত? mg sin থিটা, তাহলে নিচের দিকে আসলে বল কাজ করতেছে mg sin থিটা, আর যেহেতু বস্তু নিম্নমুখী ভাবে নামছে তাহলে এর বিপরীতমুখী ভাবে ঘর্ষণ বল কাজ করবে, সেটা হচ্ছে আমাদের Fk বা 2 নিউটন। ওকে, এই পর্যন্ত আশা করি আমরা বুঝলাম। আচ্ছা, এবার আমরা এই বস্তুর উপর লব্ধি বল নিয়ে কথা বলবো। এই বস্তুর উপর খেয়াল করো, এটা আমাদের সেই m ভরের বস্তু। এই m ভরের বস্তুর উপর বল, দুইটা বল কাজ করে। একটা বল এই নিম্নমুখী ভাবে, সেটা mg sin থিটা, আর একটা বল তার বিপরীতমুখী ভাবে, সেটা হচ্ছে Fk। যেহেতু বস্তু নিচের দিকে নামছে তাহলে নিশ্চয়ই এই বলটাই বড়। মন দিয়ে দেখো, এটা হচ্ছে আমাদের একটা বস্তু, এটা আমাদের বস্তু সে আগের एग्जांपल। এই বস্তুর উপর ডানে বল প্রয়োগ করলাম 10 নিউটন, এই বস্তুর উপর বামে বল প্রয়োগ করলাম 2 নিউটন। তাহলে বস্তু যাচ্ছে কোন দিকে বলো তো? বস্তু যাচ্ছে হচ্ছে ডানে। কত নিউটন বলে? 8 নিউটন বলে। ওকে, তাহলে খেয়াল করো, আমরা এই 8 নিউটন বা লব্ধি বলটা, এই 8 নিউটনকে আমরা বলবো হচ্ছে 10 আর 2 এর লব্ধি বল। এই 8 নিউটন বা লব্ধি বলটা আমরা কিভাবে বের করলাম? বড় বল মাইনাস ছোট বল। ওকে, যেহেতু বস্তু নিচের দিকে নামতেছে, যেহেতু বস্তু নিচের দিকে নামছে তাহলে নিশ্চয়ই mg sin থিটা বড় বল আর Fk কিন্তু ছোট বল। যেহেতু Fk যদি অনেক বড় হতো সে কিন্তু নিচের দিকে নামতে পারতো না। যেহেতু বস্তু নিম্নমুখী ভাবে তল বরাবর গড়িয়ে গড়িয়ে পড়তেছে তাহলে mg sin থিটা হচ্ছে বড় বল, Fk হচ্ছে আমাদের অবশ্যই কি বল বলতো? ছোট বল। ওকে, আচ্ছা, তাহলে এবার একটু খেয়াল করো, সেটা হচ্ছে যে আমরা এখন লব্ধি বল, এই বস্তুর উপর লব্ধি বল বের করতে চাই। দুইটা বিপরীতমুখী ভেক্টর বা দুইটা বিপরীতমুখী বল যদি কোনো বস্তুর উপর ক্রিয়া করে তবে ওই দুইটা বলের লব্ধি বের করার ফর্মুলা হচ্ছে, লব্ধি বের করার সিস্টেমটা হচ্ছে বড় বল। বড় বল কি বলতো? mg sin থিটা হচ্ছে আমাদের বড় বল, মাইনাস ছোট বল কি বলতো? ছোট বল হচ্ছে আমাদের F কে আমি দিলাম এখানে F বা ফ্রিকশন ফোর্স। ওকে, ফ্রিকশন ফোর্স F of F। আচ্ছা, ইকুয়ালস টু কি বলতো? ma। তো এখান থেকে ইজিলি আমরা কি বের করতে পারবো? বস্তু কতটুকু ত্বরণে নিম্নমুখী ভাবে নামতেছে, কত ত্বরণে বস্তু u থেকে, বা সুষম ত্বরণ, তো মানে তল বরাবর আসলে ত্বরণটুকু কত। ওকে, এই বস্তুর তল বরাবর নিম্নমুখী ভাবে কতটুকু ত্বরণে সে নিম্নমুখী ভাবে নামছে সেটা আমরা বের করতে পারবো। ওকে, তল বরাবর ত্বরণকে আমরা a ধরলাম, মানে কতটুকু ত্বরণে তল বরাবর সে নিম্নমুখী ভাবে নামছে। তো আমরা সুষম ত্বরণ নিব। সুষম ত্বরণ আমাদের গতিবিদ্যায় দরকার হয়, বা গতিবিদ্যা আমরা সময় সুষম ত্বরণ নিয়ে কথা বলি। তাহলে এই ডি বিন্দু থেকে এ বিন্দু পর্যন্ত কত ত্বরণে নিম্নমুখী ভাবে নামছে সেটা আমরা ধরলাম a ত্বরণ, সেটা আমরা ধরলাম হচ্ছে a ত্বরণে সে নিম্নমুখী ভাবে নামছে। ওকে, আমরা ধরলাম হচ্ছে a ত্বরণে নিম্নমুখী ভাবে নামতেছে। ওকে, এই পর্যন্ত আমরা বুঝলাম। আচ্ছা, তাহলে এবার খেয়াল করো, তাহলে এখান থেকে আমরা ইজিলি a বের করতে পারবো। সেই a এর ভ্যালু আসবে হচ্ছে mg sin থিটা মাইনাস mg sin থিটা minus f of f divided by f of f divided by m divided by m। তাহলে এখান থেকে আমরা ইজিলি a বের করতে পারবো। m এর ভ্যালু কত? m এর ভ্যালু হচ্ছে আমরা জানি 50 কেজি ইনটু g এর ভ্যালু কত? 9.8 ইনটু sin থিটা। sin থিটার ভ্যালু কত? থিটা হচ্ছে আমরা ধরছিলাম 30 ডিগ্রি, 30 ডিগ্রি মাইনাস f of f, এটা হচ্ছে আমরা কি লিখলাম? পুরোটা আমরা লিখলাম হচ্ছে mg sin থিটা মাইনাস f of f, মানে ফ্রিকশন ফোর্স। সেই ফ্রিকশন ফোর্সটা কত বলো তো? 2 নিউটন ডিভাইডেড বাই 2 নিউটন ডিভাইডেড বাই কত বলো তো? m বা বস্তুর ভর। সেই বস্তুর ভর হচ্ছে 50 কেজি। ওকে, তো এটা হচ্ছে আমাদের কি বের করতেছি? আমরা a বের করতেছি। ওকে, তো আমরা এখান থেকে a এর ভ্যালু পাবো। এখান থেকে a এর ভ্যালুটা কত পাবো একটু কষ্ট করে কমেন্ট করে জানিয়ে দাও। এখান থেকে a এর ভ্যালুটা আমরা কত পাবো? এখান থেকে a এর ভ্যালুটা আমরা কত পাবো একটু আমরা বের করি কষ্ট করে। তাহলে 50 ইনটু 9.8 ইনটু sin 30 ডিগ্রি -2 ডিভাইডেড বাই 50, -2 ডিভাইডেড বাই 50, 4.86
4.86, তাহলে a এর ভ্যালু আমরা পাবো হচ্ছে 4.86 মিটার পার সেকেন্ড স্কয়ার। এর ভ্যালু আমরা পাচ্ছি 4.86 মিটার পার সেকেন্ড স্কয়ার। ওকে, তাহলে এই a এর ভ্যালু বের করে আমাদের লাভ কি হলো? এই a এর ভ্যালু আমরা এই 2 নম্বর সমীকরণে বসায় আমরা vc স্কয়ার বের করতে পারবো। ওই vc স্কয়ার আমরা 1 নম্বর সমীকরণে বসায় আমরা kc বা c বিন্দুর গতিশক্তি আমরা বের করতে পারবো। আরেকবার বলি, এই a এর ভ্যালু আমরা 2 নম্বর সমীকরণের a এর জায়গায় বসে আমরা vc স্কয়ার বের করতে পারবো। এই vc স্কয়ারের ভ্যালু আমরা 1 নম্বর সমীকরণে বসে আমরা kc বা c বিন্দুতে গতিশক্তি আমরা বের করতে পারবো। ওকে, আচ্ছা, মানে a এর ভ্যালু আমরা কত পেলাম? 4.86। ওকে, আমরা এতটুকু মুছে ফেলি, a এর ভ্যালু 4.86। তো আমরা a এর ভ্যালুটা 2 নম্বর সমীকরণে বসিয়ে পাই, a এর মান 2 নম্বর সমীকরণে বসিয়ে পাই, নিচ থেকে লিখবা a এর মান 2 নং এ বসিয়ে পাই a এর মান। তো a এর মান 4.86 আমরা পাইছিলাম। তো 4.86 আমরা 2 নম্বর সমীকরণে বসাবো। তাহলে 4.86 2 নম্বর সমীকরণে বসালে আমরা পাবো vc স্কয়ার ইকুয়ালস টু, এই যে 2 আছে 2 লিখলাম, a হচ্ছে 4.86 আর s1 মানে সরণ। কার সরণ? ওই বস্তু, আমরা c বিন্দু নিয়ে কাজ করতেছি, তাহলে s1 তো আমাদের এই cd, যে s1 হচ্ছে cd। তো cd এর ভ্যালু কত? 4 মিটার। cd 4 মিটার, bc 4 মিটার আর ab 4 মিটার। তাহলে cd কত মিটার? 4 মিটার। cd হচ্ছে আমাদের s1, তাহলে s1 এর ভ্যালু হচ্ছে আমাদের 4 মিটার। তো আমরা 4 মিটার এখানে লিখে ফেললাম। এখান থেকে vc স্কয়ারের আমরা একটা ভ্যালু পাবো। তো vc স্কয়ারের ভ্যালুই থাক, আমাদের vc স্কয়ারের ভ্যালু আমাদের জানলে আমরা খুশি। vc স্কয়ারের ভ্যালু 4 * 2 * 4.86, 4 * 2 * 4.86। আমরা vc স্কয়ারের ভ্যালু জানলেই অনেক বেশি খুশি, 38.88। ওকে, এই vc স্কয়ারের ভ্যালু যদি আমরা এখন 1 নাম্বার সমীকরণে বসাই, আমরা kc বের করতে পারবো। আমরা vc স্কয়ারের ভ্যালু আমরা বের করে ফেললাম নিচের সমীকরণে। আমরা এখন vc স্কয়ারের মান বা vc স্কয়ার এর মান 1 নাম্বার সমীকরণে বসাই পাই, লিখবা নিচ থেকে, এই নিচ থেকে লিখতে লাগবে। হ্যাঁ, vc স্কয়ারের মান যদি আমরা বা এই ভ্যালুটা যদি আমরা এই 1 নম্বরে বসাই ফেলি, কি পাবো? এই ভ্যালুটা আমরা 1 নম্বরে বসালে আমরা kc বের করতে পারবো। ওকে, তাহলে vc স্কয়ারের মান 1 নং এ বসাই পাই, তাহলে kc আমরা বের করতে চাই, তাহলে kc হবে হাফ অফ m, হাফ ইনটু m মানে বস্তুর ভর কত? 50 কেজি, ইনটু vc স্কয়ারের ভ্যালু কত? 38.88। vc স্কয়ারের ভ্যালু কত? 38.88। তো vc স্কয়ারের ভ্যালু আমরা এখানে বসাই ফেলি 38.88। তো এখান থেকে আমরা কি করতে পারবো? ইজিলি k অফ c বের করতে পারবো। k অফ c এর ভ্যালু কত? 38.88 ইনটু 50 ইনটু 0.5 বা হাফ। ওকে, 972। তাহলে 972 জুল। আমরা kc পেলাম 972 জুল। তাহলে kc আমরা বা c বিন্দুতে বিভব গতিশক্তি আমরা বের করলাম 972 জুল, আর c বিন্দুতে বিভব শক্তি আমরা বের করছি 1960 জুল। তাহলে আমরা যদি এখন বের করতে চাই c বিন্দুতে মোট শক্তি, তো c বিন্দুতে মোট শক্তি আমরা পাবো, বা টোটাল এনার্জি বা যান্ত্রিক শক্তি, আসলে c বিন্দুতে যান্ত্রিক শক্তি আমরা পাবো, বা মোট শক্তি একই কথা। c বিন্দুতে যান্ত্রিক শক্তি, c বিন্দুতে যান্ত্রিক শক্তি বা মোট শক্তি যেটা আমরা ক্যালকুলেট করলাম, সেই যান্ত্রিক শক্তিকে আমরা প্রকাশ করলাম হচ্ছে E অফ c দ্বারা। E অফ c বা টোটাল এনার্জি E অফ c, সেটা হবে P অফ c বা c বিন্দুতে বিভব শক্তি প্লাস K অফ c মানে c বিন্দুতে গতি শক্তি। তাহলে E অফ c মানে c বিন্দুতে যান্ত্রিক শক্তি আমরা পাবো। P অফ c আমরা আগের পৃষ্ঠায় বের করছিলাম 1960, আর k অফ c আমরা একটু আগে বের করলাম 972। তাহলে এই দুইটা যোগ করলে আমরা E অফ c বা c বিন্দুতে টোটাল এনার্জি বের করতে পারবো। তো টোটাল এনার্জি আমরা যদি বের করতে চাই, সেই 2932 জুল আমরা পেলাম। ওকে, তাহলে EC আমরা পেলাম হচ্ছে 2932 জুল। তাহলে একটু মন দিয়ে দেখো, আমরা এই পর্যন্ত আশা করি তুললাম, এই পর্যন্ত আমরা আশা করি খাতায় তুলে ফেলছি। ওকে, তো যেটা একটু ব্যাখ্যা করতে চাই সেটা হচ্ছে, আমরা আগের পৃষ্ঠায় বা একদম শুরুতে ডি বিন্দুতে যান্ত্রিক শক্তি বা মোট শক্তি বের করছিলাম হচ্ছে 2940 জুল। ডি বিন্দুতে যান্ত্রিক শক্তি বা মোট শক্তি আমরা বের করছিলাম 2940 জুল, কিন্তু বর্তমানে সি বিন্দুতে যান্ত্রিক শক্তি আমরা দেখলাম সেটার ভ্যালু আসলে 2932 জুল। একটু মন দিয়ে দেখো,
ডি বিন্দুতে আমরা মোট শক্তি পাইছিলাম 2940 জুল, আর সি বিন্দুতে আমরা মোট শক্তি পেলাম 2932 জুল। ওকে, ডি বিন্দুতে আমরা মোট শক্তি পেলাম 2940 জুল, আর সি বিন্দুতে মোট শক্তি পেলাম বা যান্ত্রিক শক্তি পেলাম 2932 জুল। এরকম তো হওয়ার কথা না, কারণ আমরা ছোটবেলায় পড়ছিলাম শক্তি সংরক্ষণশীল, মানে ডি বিন্দুতে যে মোট শক্তির যে ভ্যালুটা আমরা পাবো, সি বিন্দুতেও মোট শক্তি আমরা সেম ভ্যালু পাবো। মেকানিক্যাল এনার্জি বা যান্ত্রিক শক্তি কি বলতো, সংরক্ষণশীল বা মেকানিক্যাল এনার্জি কনজারভেশন তাই বলে, বা শক্তি সংরক্ষণশীলতা তাই বলে যে ডি বিন্দুতে মোট শক্তি যা হবে সি বিন্দুতে মোট শক্তি হুবহু তাই হবে। কিন্তু এক্ষেত্রে আমরা সেটা দেখতে পারতেছি না। এক্ষেত্রে একটু খেয়াল করো, ডি বিন্দুতে মোট শক্তি 1940 আর এখানে 1932, তাহলে সি বিন্দুতে বস্তু আসার পর শক্তি লস বা শক্তি হারানো দেখা গেছে, বা শক্তির আমরা কি পাচ্ছি, লস বা এনার্জি লস পাচ্ছি। আমরা কতটুকু এনার্জি লস পাচ্ছি খেয়াল করো তো, 40 হওয়ার কথা, 2940 হওয়ার কথা, বাট হয়ে গেছে 2932। তাহলে কতটুকু এনার্জি লস আমরা পাচ্ছি, আমরা এনার্জি লস পাচ্ছি কিন্তু 8 জুল পরিমাণ। এই ক্ষেত্রে আমরা 8 জুল পরিমাণ এনার্জি লস পাচ্ছি। ওকে, 8 জুল পরিমাণ আমরা কি পাচ্ছি বলতো, এনার্জি লস বা শক্তি আমরা লস পাচ্ছি। ওকে, এনার্জি লস। ওকে, কেন এনার্জি লস আমি বললাম, কারণ যেহেতু শক্তি সংরক্ষণশীল, তাহলে অবশ্যই ডি বিন্দুতে মোট শক্তি আর সি বিন্দুতে মোট শক্তি ইকুয়াল হওয়ার কথা, বাট যেহেতু ইকুয়াল হচ্ছে না, আমাদের এনার্জি লস এখানে আমরা কিছু দেখতে পাচ্ছি। কতটুকু এনার্জি লস বলতো, 8 জুল পরিমাণ এনার্জি লস আমরা বস্তু ডি থেকে যখন পড়তে পড়তে সি বিন্দুতে আসবে, গড়ায় গড়ায় পড়তে পড়তে সি বিন্দুতে আসার পর তার আসলে 8 জুল পরিমাণ এনার্জি লস হয়ে গেছে। তো এনার্জি লসটা আসলে কেন হয়েছে, তো এনার্জি লসটা আসলে কেন হয়েছে যদি আমরা সেটা একটু ব্যাখ্যা করতে চাই, যে কেন আসলে আমরা এখানে এনার্জি লসটা পেলাম। এই এনার্জি লসটার কারণ হচ্ছে একটাই, সেটা হচ্ছে আমাদের ঘর্ষণ বল। ওকে, ঘর্ষণ বল কিছুটা এনার্জি নষ্ট করে ফেলছে। ওকে, তাহলে কতটুকু ঘর্ষণ বল যে এই 8 জুল পরিমাণ এনার্জি নষ্ট করছে, এটা আমরা কিভাবে বুঝলাম খেয়াল করো। তো শক্তি সেম থাকতো, ডি বিন্দুতে শক্তি সেম থাকতো, ডি বিন্দু আর সি বিন্দুতে দুইটা বিন্দুতেই শক্তি সেম থাকতো যদি তলে ঘর্ষণ বলটা না থাকতো। যদি তলে ঘর্ষণ বলটা না থাকতো তবে কি হতো বলতো, শক্তি সেমই থাকতো। তো যাই হোক, আমি একটু পুনরায় লিখে রাখি, এই আমরা ই বিন্দু সি বিন্দুতে টোটাল এনার্জি কত পেলাম, 2932 জুল। আসলে আমাদের পাওয়ার কথা ছিল কত, 2940 জুল, কিন্তু আমরা সেটা পাই নাই। আমাদের 8 জুল শক্তি আমরা কম পাইছি, বা এনার্জি 8 জুল লস হয়ে গেছে। কেন লস হয়ে গেছে একটু খেয়াল করো। বস্তু, আমি যদি হেলানো তলটা এখানে আরেকবার রাখি, একটু দেখো, সেটা হচ্ছে বস্তু ইনিশিয়ালি ছিল আমাদের যে এম ভরের বস্তুটা, ইনিশিয়ালি সে ছিল ডি পয়েন্টে। ওকে, তারপরে বস্তুটা ডি বিন্দু থেকে কোন পয়েন্টে আসলো বলতো, এই এম ভরের বস্তুটা ডি বিন্দু থেকে, আমরা যেহেতু সি নিয়ে কথা বলতেছি, বস্তুটা ডি বিন্দু থেকে গড়িয়ে পড়তে 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 এই সি বিন্দুতে সে চলে আসলো। ওকে, ডি বিন্দুতে গড়িয়ে পড়তে 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 সে কোথায় চলে আসলো বলতো, এই ডি থেকে সি বিন্দুতে সে চলে আসলো। ওকে, আচ্ছা, তো একটু মন দিয়ে দেখো, একটু মন দিয়ে দেখো যে আমাদের এখানে যদি আমি একটু প্রশ্ন করি, যদি আমি একটু প্রশ্ন করি যে বস্তু ডি থেকে সি পর্যন্ত আসলো, বস্তু ডি থেকে সি পর্যন্ত যখন আসলো, তখন এই রাস্তায় এই যে আমাদের যে পথ বা এই যে আমাদের হেলানো তল, এই হেলানো তলটা কিন্তু মসৃণ ছিল না, খাঁচকাটা ছিল। কারণ মসৃণ না থাকা মানেই আসলে খাঁচকাটা ছিল। ওকে, তো যেহেতু ঘর্ষণ বল আছে, তাহলে এই ডি থেকে সি তে বস্তু যখন ডি থেকে সি বরাবর চলে আসলো, তখন নিশ্চয়ই তলের মধ্যে কি ছিল, অবশ্যই ঘর্ষণ বল ছিল। এবং আমাদের এই তলের যে ঘর্ষণ বলটা, এই তলের ঘর্ষণ বলের ভ্যালুটা তো আসলে আমরা এফ দ্বারা প্রকাশ করলাম। সেই ঘর্ষণ বলটা হচ্ছে কত বলতো, 2 নিউটন ছিল। ওকে, আচ্ছা, আর বস্তু যখন ডি থেকে সি বরাবর আসলো, বস্তু যখন ডি থেকে সি বরাবর আসলো, কতটুকু পথ সে অতিক্রম করলো, এই সিডি বরাবর পথ সে অতিক্রম করলো। আর এই সিডি বরাবর পথের দৈর্ঘ্য কত, 4 মিটার। এই সিডি বরাবর পথের দৈর্ঘ্য কত বলতো, 4 মিটার। তাহলে এই সিডি পথের দৈর্ঘ্যকে আমি বলতে পারি 4 মিটার। ওকে, সিডি পথের দৈর্ঘ্যকে আমি বলতে পারি 4 মিটার। তাহলে এবার খেয়াল করো, বস্তু যখন ডি থেকে সি তে আসলো, তখন ঘর্ষণ বল ছিল পথে, আবার সেই সিডি বরাবর 4 মিটার দূরত্ব অতিক্রম করলো। আমরা কাজের ফর্মুলা জানি, কৃত কাজ W বা কাজ বল গুণ সরণ, কাজ বা W Fs বা W Fs cos থিটা। এখানে আমরা থিটা কনসিডার না করি, কারণ
এটা 180 ডিগ্রি আসবে, বা থিটা আমরা কাজ করব না আপাতত, হ্যাঁ জাস্ট একটু বুঝো। W = F * S, W = বল গুণ সরণ, ওকে, W = বল গুণ সরণ। আচ্ছা ভালো লাগতেছে না? W = F S cos θ দিই, তাহলে মনে খুশি লাগবে। W = F S cos θ, W = F S cos θ। সে ফর एग्जांपल আমরা জানি W = F S cos θ, তাহলে বলের উপর কে নির্ভর করে, মানে কৃতকাজ নির্ভর করে কার উপর? বলের উপর। বল প্রয়োগ করলে বস্তু সরণ ঘটলে তখনই তো কৃতকাজ হয়। তাহলে এই D থেকে C বিন্দু, যখন বস্তু D থেকে C পর্যন্ত আসলো, তখন এই CD বরাবর কিন্তু বস্তুর ওই পথে ঘর্ষণ বল ছিল, আবার সেই কিছুটা কি হচ্ছে, দূরত্ব অতিক্রম করলো। মন দিয়ে দেখো, বল এবং সরণ যদি কোনো পথে কাজ করে, বল এবং সরণ, মানে বল এবং সরণ কাজ করলে সেখানে কৃতকাজ হয়, ওকে। কোনো বস্তুর উপর বল প্রয়োগ করে যদি সরণ হয়, তবে কৃতকাজ, সেই বল দ্বারা আমরা কৃতকাজ পাই, বা সেই বলের জন্য আমরা কৃতকাজ পাই। এবার খেয়াল করো, বস্তু ছিল ডি পয়েন্টে, যখন সে ডি পয়েন্ট থেকে সি পয়েন্টে চলে আসলো, তখন এই সিডি দূরত্বে বা সিডি পথে কি ছিল, ঘর্ষণ বল ছিল 2 নিউটন, আর সিডি পথের দৈর্ঘ্য 4 মিটার। তাহলে এখানে সরণও আছে আবার বলও আছে, তার মানে এখানে ঘর্ষণ বল দ্বারা আসলে আমরা কিছু পরিমাণ কৃতকাজ পাইছি। এই ঘর্ষণ বল দ্বারা কিছু পরিমাণ কৃতকাজ হইছে আমাদের তলে বা সিডি অংশে, আমরা ঘর্ষণ বল দ্বারা কিছু পরিমাণ কৃতকাজ আমরা এখানে পেলাম, ওকে, সিডি পথে। তো সিডি পথে ঘর্ষণ বল দ্বারা যে পরিমাণ কৃতকাজ আমরা পেলাম, সেটাকে আমরা প্রকাশ করলাম WF দ্বারা বা W ফ্রিকশন দ্বারা। W ফ্রিকশন মানে বা WF মানে কি, ঘর্ষণ বল দ্বারা কৃতকাজ, ওকে, লিখে নিও এটা, হ্যাঁ। WF মানে হচ্ছে ঘর্ষণ, আমি লিখে দেই, ঘর্ষণ বল দ্বারা কৃতকাজ। তো ঘর্ষণ বল দ্বারা কৃতকাজ, ওকে। আচ্ছা, তাহলে এই ঘর্ষণ বল দ্বারা কৃতকাজটা আমরা একটু বের করতে চাই। ঘর্ষণ বল দ্বারা কৃতকাজ, তো ঘর্ষণ বল দ্বারা কৃতকাজ আমরা বের করতে চাই, তাহলে WF হবে FF * S cos θ, FF * S cos θ, বা সরণ S1, আমাদের সরণ বস্তু যখন D থেকে C তে আসলো, তখন তার সরণটা হচ্ছে S1, মানে S1 এর ভ্যালু আসলে 4 মিটার। S1 এর ভ্যালু আসলে কত মিটার? 4 মিটার। বস্তু যখন C থেকে D তে আসলো, তখন S1 বা সরণের ভ্যালু কত মিটার? 4 মিটার। তাহলে খেয়াল করো, এই ঘর্ষণ বল দ্বারা আমরা কৃতকাজ বের করব। তাই যেই কৃতকাজটা আমরা বের করব, সেই কৃতকাজের যে বল থাকবে, সেই বলটা আমরা ঘর্ষণ বলেরই নিব, বা আমরা যেহেতু ঘর্ষণ বলের জন্য কৃতকাজ বের করব, তাই FF এখানে বসাইছি। আর ওই FF এর জন্য যে কৃতকাজ পাবো, সেই কৃতকাজটা হচ্ছে WF, ওকে, ঘর্ষণ বল দ্বারা কৃতকাজ। আচ্ছা, তাহলে এবার খেয়াল করো, তো ঘর্ষণ বল দ্বারা কৃতকাজ আমরা এখানে কিভাবে বের করতে চাই? FF S1 cos θ, FF এর ভ্যালু কত? 2 নিউটন ইনটু S1 এর ভ্যালু কত? 4 মিটার ইনটু cos θ। থিটার পরিচয় হচ্ছে বল আর সরণের মধ্যবর্তী কোণ। FF হচ্ছে বল, এটা হচ্ছে আমাদের বল, আর এটা হচ্ছে আমাদের সরণ। বল আর সরণের মধ্যবর্তী কোণই হচ্ছে আমাদের অ্যাঙ্গেল থিটা। বল আর সরণের মধ্যবর্তী অ্যাঙ্গেলই হচ্ছে আমাদের থিটা। তাহলে বস্তুর ফ্রিকশন ফোর্স বা বল কাজ করে কোন দিকে? গতির বিপরীত দিকে। তো মন দিয়ে দেখো, বস্তুর গতি কোন বরাবর? বস্তু D থেকে C বরাবর নামতেছে, বস্তু D থেকে C বরাবর নামতেছে, তাহলে বস্তুর গতি নিম্নমুখী, তাহলে ঘর্ষণ বল কাজ করবে কোন মুখী? ঊর্ধ্বমুখী। মানে ঘর্ষণ বল গতির বিপরীত দিকে কাজ করে, তাহলে F of F কাজ করবে কোন দিকে? উপরের দিকে। যেহেতু বস্তু তল বরাবর নিম্নমুখী ভাবে নামছে, তাহলে ঘর্ষণ বল কাজ করবে কোন দিকে বলো তো? উপরের দিকে কাজ করবে, ওকে। ঘর্ষণ বলটা গতির বিপরীত দিকে, বস্তু D থেকে C পয়েন্টে নামতেছে বস্তু, তাহলে ঘর্ষণ বল কাজ করবে গতির বিপরীত দিকে, অর্থাৎ FF কাজ করবে এই বরাবর। আচ্ছা, আর সরণ কাজ করে আদি বিন্দু থেকে শেষ বিন্দুর দিকে। সরণ কাজ করে আদি বিন্দু থেকে শেষ বিন্দুর দিকে। তাহলে সরণ আদি বিন্দু কোনটা? আদি বিন্দু হচ্ছে D বিন্দু। শেষ বিন্দু কোনটা? শেষ বিন্দু হচ্ছে আমাদের C বিন্দু। তাহলে সরণ কাজ করে আদি বিন্দু থেকে শেষ বিন্দুর দিকে, অর্থাৎ D থেকে C এর দিকে, এই বরাবর কাজ করে হচ্ছে সরণ S1, ওকে। তাহলে সরণ কাজ করে এই বরাবর, ওকে, সরণ কাজ করে এই বরাবর, আর ঘর্ষণ বল কাজ করে বিপরীত দিকে, ওকে। তাহলে একটু এখানে আঁকি, সরণ কাজ করে এই নিচের দিকে S1, আর ঘর্ষণ বল কাজ করে এই বিপরীত দিকে, সেটা হচ্ছে আমাদের FF। তো এখান থেকে একটু চিন্তা করলে বুঝতে পারবা, সরণ কাজ করে বা সরণের দিক হচ্ছে আদি বিন্দু থেকে শেষ বিন্দুর দিকে। বস্তুর আদি বিন্দু কোনটা? D, শেষ বিন্দু কোনটা? C, কারণ বস্তু D বিন্দু থেকে গড়ায় গড়ায় C বিন্দুতে আসছে। তাহলে সরণ কোন বরাবর কাজ করবে? শেষ বিন্দুর দিকে, অর্থাৎ D থেকে C এর দিকে, মানে শেষ বিন্দু তো C এর দিকে সরণ কাজ করবে S1,
আর ঘর্ষণ বল কাজ করে গতির বিপরীত দিকে, বস্তুর গতি নিম্নমুখী, তাহলে গতির বিপরীত দিকে মানে হচ্ছে এফ টা কাজ করবে ঊর্ধ্বমুখী ভাবে। তো দেখলে বুঝতে পারতেছো এই বল আর সরণ কিন্তু পরস্পর বিপরীতমুখী। তাহলে বল আর সরণ যদি বিপরীতমুখী হয়, অ্যাঙ্গেল বা বল আর সরণের অ্যাঙ্গেল কত হয় বলো তো? 180 ডিগ্রি হয়। বল আর সরণ বিপরীত দিকে কাজ করলে বা পরস্পর বিপরীত দিকে কাজ করলে তাদের সেই বল আর সরণের মধ্যবর্তী অ্যাঙ্গেল কত হয়? 180 ডিগ্রি। এখানে আমরা পাবো cos অফ 180 ডিগ্রি, আর cos 180 এর ভ্যালু কত বলো তো? -1। তো এক্ষেত্রে আমরা পাবো 4, তো 4 দুগুণী 8 আর এটা -1 পাবো হচ্ছে -8 জুল। পাবো কত বলো তো? আমরা -8 জুল পাবো। ওকে, WF আমরা পেলাম হচ্ছে -8 জুল। তো এখান থেকে আমরা বুঝতে পারি, আমরা একটু আগে তো ব্যাখ্যা করলাম যে ইডি তে টোটাল এনার্জি ছিল 2940, ইসি তে টোটাল এনার্জি ছিল 2932। যেহেতু এখানে 8 জুল পরিমাণ শক্তি কম পাওয়া গেছে, কেন 8 জুল পরিমাণ শক্তি কম পাওয়া গেছে? এর কারণ হচ্ছে ঘর্ষণ বল দ্বারা কিছু পরিমাণ কৃতকাজ হয়েছে, ওই কৃতকাজের ফলে ঘর্ষণ বল কিছু পরিমাণ তলে কাজ করছে, সেই কাজ করার ফলে সেই কিছু পরিমাণ আমরা এনার্জি লস আমরা পেলাম। ওকে, কি আমি আরেকবার বলি, খেয়াল করো, যেহেতু তলে ঘর্ষণ বল কাজ করে, সেই ঘর্ষণ বল কাজ করার ফলে ঘর্ষণ বলের কাজের জন্য কিছু পরিমাণ শক্তি কি হয়? অপচয় হয়। কতটুকু শক্তি অপচয় হয়? ইনিশিয়ালি ছিল বা ডি পয়েন্টে আমরা শক্তি পাইছিলাম 2940, সি পয়েন্টে আমরা শক্তি পেলাম 2932, আমাদের 8 জুল শক্তি কম পাওয়া গেছে। এই 8 জুল শক্তি আমরা কম পেলাম কেন? কারণ ঘর্ষণ বল নিজে কিছুটা কাজ করছে, এই কাজ করার ফলে সেই কিছুটা এনার্জি লস আসলে আমরা দেখাইছে। এইজন্য আমরা সি বিন্দুতে যে পরিমাণ এনার্জি আমাদের পাওয়ার কথা বা সি পয়েন্টে আমরা 8 জুল পরিমাণ শক্তি পেলাম, কারণ এই ডি থেকে বস্তু সি পর্যন্ত আসতে এই ডিসি পথে আমাদের ঘর্ষণ বল কিছু পরিমাণ কাজ করলো, আর সেই কাজ করার দরুন আমাদের কিছু পরিমাণ শক্তি আমরা এখানে অপচয় পেলাম বা কিছু পরিমাণ শক্তির আমরা ঘাটতি দেখতে পেলাম। এই ঘাটতি দেখার একমাত্র রিজন হচ্ছে ঘর্ষণ বল কিছু পরিমাণ কাজ করছে, -8 জুল। ওকে, তো আমি যেরকম তোমাদের কি করলাম, ডি পয়েন্টের মোট শক্তি বের করে দিলাম, সি পয়েন্টের মোট শক্তি বের করে দিলাম, তোমরা বাসায় অবশ্যই বি পয়েন্টের মোট শক্তি বের করে বা বি পয়েন্টের যান্ত্রিক শক্তি বের করে অবশ্যই আমাকে জানাবা। আমাদের কমেন্ট বক্সে বা আমাদের হচ্ছে লাইভের কমেন্টে কি করবা, তোমাদের এই তোমাদের সলিউশনটা অবশ্যই লিখে পাঠাবা। ওকে, আমি চেক করে দিব। আমি আরেকবার বলি, আমি কি করে দিলাম, আমাদের কোশ্চেনে বলছে বি, সি আর ডি বিন্দুতে যান্ত্রিক শক্তির নিত্যতা বের করতে, মানে বি বিন্দুতে মোট শক্তি, বি বিন্দুতে যান্ত্রিক শক্তি বা মোট শক্তি, সি বিন্দুতে যান্ত্রিক শক্তি বা মোট শক্তি, ডি বিন্দুতে যান্ত্রিক শক্তি বা মোট শক্তি আমাদেরকে বের করতে বলছে কোশ্চেনে। বাট আমরা বা আমি কি বের করে দিলাম, আমি ডি বিন্দুতে মোট শক্তি তোমাদের বের করে দিলাম, সি বিন্দুতে মোট শক্তি তোমাদের বের করে দিলাম। বাসায় একটু কষ্ট করে কি করবা, এই ডি বিন্দুতে মোট শক্তিটা বের করার চেষ্টা করবা। ওকে,